ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নোট 10টা পড়বো একটু আগে। নোট 10, নোট 10, এটা খুব গুরুত্বপূর্ণ যে বিশেষত যদি আজকের প্রথম আলোর যে সম্পাদকীয় যদি অনুবাদ অনুবাদ করতে চাও তাহলে দেখবা যে নোট 10 ছাড়া আমাদের মিলছে না। নোট 10টা লাগবে। তো লিখো, কমপ্লেক্স সেন্টেন্স সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ অনুবাদের কৌশল। কমপ্লেক্স শিরোনামটা লিখে রাখো। কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কিত কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কিত সম্পর্কিত কিছু অনুবাদের সম্পর্কিত কিছু অনুবাদের অনুবাদের সমস্যা নিরসন। সমস্যা নিরসন নিরসন ওকে। কমপ্লেক্স সেন্টেন্স সংক্রান্ত কিছু অনুবাদের আহ, সমস্যা নিরসন। হ্যাঁ, অনুগ্রহপূর্বক মাইক্রোফোনটা আর একটু কাছাকাছি নিলে সাউন্ডটা লাউডলি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আবার কাইন্ডলি একটু বলো। কাইন্ডলি ক্লিয়ার কথা। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, একটু স্লো। ওকে, স্লো। হ্যাঁ, দাঁড়াও। ওকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সংক্রান্ত আহ, কিছু সম্পর্কিত কিছু অনুবাদের সমস্যা নিরসন। হ্যাঁ, তো আছো আসো, নিচের বাক্যটি লক্ষ্য করি। নিচের বাক্যটি লক্ষ্য করি। এটা নোট 1 দিয়ে লিখি আমরা। হ্যাঁ, বা প্রথম কথা দিয়ে লিখো। প্রথম কথা, নোট 10 এর প্রথম কথা। প্রথম কথা। হ্যাঁ, তো যদি আমি বলি, খেয়াল করো, রুসাফা অপেক্ষা করছে। এক্সাম্পল নম্বর কত? মডেল সেন্টেন্স কত? So 43. 43। ওকে, 43। রুসাফা, ধরো রুসাফা অপেক্ষা করছে। অপেক্ষা করছে। ওকে। হ্যাঁ, আসো। আচ্ছা, তাহলে আমি যদি বাক্যটাকে অনুবাদ, রুসাফা ইজ ওয়াইটিং। রুসাফা রুসাফা ইজ ওয়েটিং। ওয়েটিং। ওকে, ফাইন। এখন যদি ইন্টারোগেটিভ করে, এটা কি করলে, ইয়েস নো কোশ্চেন করলে, ইয়েস নো কোশ্চেন করলে কি হবে? ইয়েস নো কোশ্চেন করলে আমরা ইজটাকে শুরুতে নিয়ে আসবো। ইজ, RUSAFA, ইজ রুসাফা ওয়েটিং। ওকে। ওকে, আচ্ছা, ডব্লিউএস কোশ্চেন স্যার করলে, নেগেটিভ না হয়। ইয়েস নো কোশ্চেন করলাম, এটাই করো, নেগেটিভ করে ইন্টারোগেটিভ করো, সমস্যা নেই। ওকে, ডব্লিউএস ও কোশ্চেন জি করলাম। স্যার। ডব্লিউএস কোশ্চেন যদি বানাই, তাহলে ধরো রুসাফা কেন অপেক্ষা করছে। তাহলে ওয়াই ইজ রুসাফা ওয়েটিং। ওয়েটিং। ওকে, মানে রুসাফা কেন অপেক্ষা করছে। কেন রুসাফা অপেক্ষা করছে। অপেক্ষা করছে। ফাইন। এখন প্রশ্ন হলো, এখন এই বাক্যটার অনুবাদ করো। আমি জানি না রুসাফা কেন অপেক্ষা করছে। আমি জানি না রুসাফা কেন অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে, অথবা রুসাফা কেন অপেক্ষা করছে তা আমার জানা নেই। করছে। অথবা এই 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 বাক্যটার অনুবাদটা করো, তারপরে বলতেছি। আমি জানি না রুসাফা কেন অপেক্ষা করছে, অথবা অথবা
এটা অনুবাদের জন্য জায়গা খালি রাখো, দুই ভাবের খালি রাখো। বা বললাম, তুমি কি বলতে পারো, তুমি কি বলতে পারো রুসাফা কেন অপেক্ষা করছে? কেন অপেক্ষা করছে? ওকে, এই দুইটা বাক্যের অনুবাদটা একটু দেখাও। খুব ভালো, আমি আবার বললাম, কেউ যদি এই এই প্রথম এ প্লাস বি হোল স্কোয়ার পারো কেউ, আমি কিন্তু প্রথম আলোর আজকের প্রথম সম্পাদকীয়টার অনুবাদ প্রথম অংশটা করাবো। তুমি আগে অ্যাডভান্স টুক গুলো নিতে পারো, দেখবা যে কোথায় সমস্যাটা আমরা ফেস করবো। তো আমি জানি না রুসাফা কেন অপেক্ষা করছে, তাহলে আই ডোন্ট নো, আই ডোন্ট নো, হ্যাঁ আই ডোন্ট নো, আমি জানি না কি ওই রুসাফা কেন অপেক্ষা করছে, এটা ওয়াই ইজ রুসাফা ওয়াইটিং, এটাই হওয়ার কথা ছিল। ওয়াই ইজ রুসাফা ওয়াইটিং, কথা শুনো, এমনটা হওয়ার কথা ছিল, কথা শুনো। আচ্ছা, অথবা সেম এখানেও লেখা রেখো, ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি ওয়াই ইজ রুসাফা, আর ইউ এস এস এ, রুসাফা ওয়াইটিং। খুব খেয়াল করো। তো এখন আমরা কোথায় ভুলটা পাইলাম? ভুলটা পাইলাম ইজ এর মধ্যে, এখানে হইলো ভুলটা, ইজ ইজ। ভুলটাকে তো কোথায় বলো, ভুলটা হইলো, এখন আগে এটা কারেকশন লেখার আগে একটা নিয়ম লেখা, নিয়মটা কেউ বলতে পারবে কিনা ভুলটা কোথায় এবং ব্যাখ্যাটা কি, কেন এটা ভুল? স্যার এটা তো কোশ্চেন না স্যার, এটা তো আমার বলো স্যার ওই ভুলটা শেষেরটা নিয়মটা কি? ইজ হবে না, ইজটা পরে কি হবে? হবে স্যার। স্যার ইস্টার রুসাফার ইস্টা পরে। রুসাফার পরে হবে, এটা এমবেডেড কোয়েশ্চেন। রিসার্ভার পরে হবে ব্যাখ্যাটা স্যার। ব্যাখ্যাটা বলো স্পষ্ট করে, অন্য কিছু নয়, কেন হয়? স্যার স্যার কারণ একটা হচ্ছে সেন্টেন্সে দুইটা কোশ্চেন থাকতে পারে। দুইটা অ্যান্টিসিডেন্ট নেগেটিভ স্যার। মার্ক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লিখো, ব্যাখ্যাটা লিখো সুন্দর করে। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হয় না। শেষ। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি, কমপ্লেক্স সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি কখনো ইন্টারোগেটিভ হয় না, সর্বদা অ্যাসার্টিভ হয়। কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে এমবেডেড কোশ্চেন বলে আর কি, কে যে বলছিলাম। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি, ক্লজ কখনোই ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয় না, কখনোই ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয় না। স্ট্রাকচার হয় না। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হয় স্ট্রাকচার হয় না, সর্বদা অ্যাসার্টিভ হয়। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি কখনো ইন্টারোগেটিভ হয় না, সর্বদা অ্যাসার্টিভ হয়। কখনোই ইন্টারোগেটিভ, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি কখনো ইন্টারোগেটিভ হয় না, সর্বদা অ্যাসার্টিভ হয়। ওকে, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি কখনো ইন্টারোগেটিভ হয় না, সর্বদা কি হয় বলো? অ্যাসার্টিভ হয়। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, আমি নাজমুল বলছিলাম, আমাকে নজরুল শুনতে ভাই, পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ। স্যার ওই যে দেলোয়ার স্যার বলছিল আপনার ক্লাস শেষ হলে স্যারের সাথে ও একটু আচ্ছা কথা আচ্ছা বলার আচ্ছা, জন্য, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, একটু শিওর কথা শিওর। বলেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ওকে, ওকে থ্যাংক ইউ ওকে। স্যার। আচ্ছা, তাহলে আই ডোন্ট নো ওয়াই ইজ রুট অফ ওয়াইটিং, বা আই ক্যান ইউ টেল মি ওয়াই ইজ রুট অফ ওয়াইটিং। তাহলে এখন আমরা হলো দেখো, প্রিন্সিপাল ক্লজ হলো এটা। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এটা, আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কথা বুঝো, সাবঅর্ডিনেট। তাহলে আই ডোন্ট নো, আই ডোন্ট, কে এন ও ডব্লিউ, নো, হ্যাঁ আমি জানি না। তাহলে
অ্যাসার্টিভ, কখনো ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয় না, সর্বদা অ্যাসার্টিভ স্ট্রাকচার হয়। তাহলে অ্যাসার্টিভ স্ট্রাকচার হলে ওয়াই, তাহলে ইজ রুসাফা হবে না, হবে রুসাফা ইজ। আমরা জানি ইন্টারোগেটিভে সাবজেক্ট আগে অক্সিলিয়ারি ভার্ব বসে, কিন্তু অ্যাসার্টিভে পরে বসে ওয়াইটিং। এখন প্রশ্ন হলো ফুল স্টপ নাকি প্রশ্নবোধক চিহ্ন। ফুল স্টপ, কেন ফুল স্টপ দিলাম এখানে, এটা নির্ভর করবে প্রিন্সিপাল ক্লজের উপরে। এটাও লেখা রেখো, এক্ষেত্রে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন না ফুল স্টপ বসবে। এক্ষেত্রে এটাও লেখা রেখো নিয়মটার মধ্যে, এক্ষেত্রে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাকি ফুল স্টপ বসবে সেটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে। সেটি প্রিন্সিপাল ক্লজের উপরে। এই যে প্রিন্সিপাল ক্লজটা যা আছে তা, আই ডোন্ট নো ওয়াই ইজ রুস্তাফা ওয়েটিং। দ্বিতীয় বাক্যটাতে ক্যান, এটা প্রিন্সিপাল ক্লজ, ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি। কেউ যদি বলো যে আমি সাবঅর্ডিনেট ক্লজ কি, এটা বুঝলো কেমনে বুঝলাম? সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। একবার রিপিট করো তো, কোনটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলি? যার সাথে মার্কার যুক্ত থাকবে সেটাই। কিচ্ছু না, বলো সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটাকে আমরা কি বলি বলো? স্যার ডব্লিউএইচ ওয়ার্ড শুধু যার ডব্লিউ সাথে ওয়ার্ড যুক্ত আছে, থাকবে। শুধু ডব্লিউ ওয়ার্ড না, দো অল দো টি, ফ্যান বয় ছাড়া বাকি সব, ফর এন্ড নর বাট অর আদারওয়াইজ ইয়েস তো, ডাজ দেন দেয়ারফর, কম্পাউন্ড সেন্টেন্সের জন্য যেগুলো আছে ফ্যান বয়, এগুলা ছাড়া বাকি যা আছে, দো অল দো টিল আনটিল ইফ আনলেস অ্যাজ সিন্স বিকজ বিফোর আফটার ডব্লিউ ওয়ার্ড যা আছে, এগুলো থাকলে এগুলো সব সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ। ক্যান ইউ টেল মি, তাহলে ওয়াই, তাহলে রুস্তাফা আর ইউ এস এ এস, রুস্তাফা ইজ ওয়েটিং, ডব্লিউ এ আই টি এন, ওয়েটিং। এবার বলো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাকি ফুল স্টপ? প্রশ্নবোধক। এবার স্যার প্রশ্নবোধক, কোয়েশ্চেন মার্ক হবে। কোশ্চেন মার্ক। ওকে, আশা করি আমি প্রথম কথা বুঝাতে পারছি যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা উম, মানে এমবেডেড কোশ্চেনটা আর কি, সাবঅর্ডিনেট ক্লজ তথা এমবেডেড কোশ্চেনটা কখনো ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয় না, অ্যাসার্টিভ স্ট্রাকচার হয়। এক্ষেত্রে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে না ফুল স্টপ বসাবো, এটা কিসের উপর নির্ভর করবে বলো? সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লোজের। প্রিন্সিপাল ক্লজের উপরে। হ্যাঁ, ইভেন ধরো আমি তোমার একটা উদাহরণ দিলাম, ধরো উম, উম, কত নম্বর উদাহরণ হবে? 44 স্যার। 44. If winter comes, can spring be far behind? Spring be far behind. প্রশ্নবোধক চিহ্ন নাকি ফুল স্টপ, কোনটা? প্রশ্নবোধক স্যার। কোয়েশ্চেন মার্ক হবে স্যার। ধরো 45, বলো না, লেখা হোয়ার ইজ হি ইজ আ মিস্ট্রি। কারেকশনটা লিখো, এই দুইটা বাক্যের কারেকশন লিখো। তো প্রথম বাক্যের মধ্যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ।
সাবঅর্ডিনেট ক্লজ। আর ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ইফ উইন্টার কামস, এটা সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু ইফ যুক্ত অংশটা আছে। ওকে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজটা যেহেতু ইন্টারোগেটিভ ক্যান দিয়ে শুরু হয়েছে, অতএব এটা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করে ক্লিয়ার। দ্বিতীয় বাক্যটাতে কেউ কারেকশন লিখলে আমার বইলো। ফুল স্টপ হবে। আচ্ছা, কথা খেয়াল করে লিখো। হোয়ার ইজ হি, ইজ আমি স্ত্রী। এই বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা কেউ বলতে পারবে কিনা? হায়ার ইসি। হোয়ার ইজ হি? হোয়ার ইজ হি, এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, সাবঅর্ডিনেট, কথা বুঝো, সাবঅর্ডিনেট যদি হয়, তাহলে সাবঅর্ডিনেট কি হোয়ার ইজ হি হবে? কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কি ইন্টারোগেটিভ হয় না অ্যাসার্টিভ হয় সেটা বলো। অ্যাসারেটিভ। অ্যাসার্টিভ হয়। অ্যাসারেটিভ। তাহলে হোয়ার হি ইজ, এই হলো আমার ক্লজ। তাহলে বাক্যটা হবে হোয়ার হি ইজ, ইজ আ মিস্ত্রি। কেউ না বুঝলে কথা বলি। যেমন হোয়ার হি লিভ, যেমন হোয়ার হি এলআইভি লিভ ইজ আননোন টু মি, unknown to me. Okay, so where he lives is unknown to me. তাহলে স্যার where he is, হোয়ার হি লিভস হবে না এটা? হ্যাঁ where he lives। তো আবার আমার প্রশ্ন তো দাও, এই লিভস এর সাবজেক্ট কে কে বলতে পারবা? হি। আর ইজ এর সাবজেক্ট কে? ইজ এর এই লিভস এর সাবজেক্ট হোয়ার না হি? স্যার হি। হ্যাঁ। আর এই ইজ এর সাবজেক্ট কে কে বলতে পারবা? স্যার হোয়ার পুরাটাই। হোয়ার হি লিভস। সেম কথা। হ্যাঁ, এবার বলো সেম কথা। এই বাক্যে ইজ এর সাবজেক্ট কে? হি। হি। এই ইজ এর সাবজেক্ট কে? হোয়ার হি ইজ। হোয়ার হি ইজ এ মিস্ত্রি, এবং বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ। তো কথা দাঁড়াইলো, আমরা জানি যে স্যার সাবঅর্ডিনেট ক্লজ। স্যার লিভের পরে কি কমা দিছেন স্যার? লিভের পরে কি কমা দিছেন স্যার? ডাবল ইজ হবে নাকি কেন স্যার? হোয়ার হি ডবল ইজ, এরপর হ্যাঁ ইজ ডবল ইজ। আরে ডবল ইজ, স্যার ডবল ইজ মানে একটা ইজের সাবজেক্ট হি আর একটা ইজের সাবজেক্ট হোয়ার হি ইজ। দাঁড়াও বুঝছি। 46 নম্বর উদাহরণ লিখো। 46 যারা এখানে জানালে আসো। স্যার লিভের পরে কি কমা দিছেন স্যার? লিভ মানে স্যার এই লিভের বাক্যগুলোতে পরে কি কমা? কমা হবে না? কোনো কমা হবে না, মাঝখানে কোনো কমা নাই। মাঝখানে কোনো কমা হবে কেন? আচ্ছা বুঝছি। 46 লিখো। 46 এর সব সমাধান। আই নো হোয়াট ইজ ইউর নেম। নেম, বাক্য সঠিক না বেঠিক? কারেক্ট। কারেক্ট, বাক্য সঠিক। না স্যার ঠিক না স্যার। রং। ভুল স্যার। ভুল। ধরনের আচ্ছা, লেখো তো প্রশ্ন উত্তর, আমি জানি তোমার নাম কি। ওকে, তাহলে কারেকশনটা কি হলো? মিউট। কেন ভুল? প্রিন্সিপাল ক্লজ, ইজ ইওর নেমের পরে। সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট স্যার। ক্লজ। ওকে, মানলাম সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট। ওকে, তাহলে কারেকশনটা কি হলো? আই নো, WHAT, what, YOUR, your, NAME, name is. I know what your name is. I know what your name is. Okay, এবার বলো। তাহলে I know what is your name বাদ দিয়ে বললাম যে I know what your name is. ফাইন। ওকে, এবার বলো IKNOW, I know। এটার যদি আমি পেসিভ করতে বলি I know what you
হোয়াট ইউর নেম ইজ, এই প্যাসিভটা কিভাবে করব আমরা? আমরা ধরে নিলাম আই নো, এই পুরাটার ইট ধরে নিলাম। তাহলে আই নো ইট প্যাসিভ কি হবে বলো? ইট ইজ, It is known to me. KNOWN, known to me। কথা কথা বুঝো। এবার বলো ইট কিসের পরিবর্তে বসাইছি? What your name is. হোয়াট ইউর নেম ইজ। দাঁড়াও, সাবঅর্ডিনেট হোয়াট ক্লজের পরিবর্তে। ইউর নেম ইজ, এটা হলো আমার ক্লজটা বসাই ফেললাম। আমার ভার্ব হলো ইজ নোন, ইজ নোন টু মি। এখানে লেখা রাখতে পারো ইট এর মান বসিয়ে পাই। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এই ইজ এর সাবজেক্ট হলো ইউর নেম, এই ইজ এর সাবজেক্ট হলো পুরা ক্লজটা। তো না বুঝলে কথা বলতে পারো। স্যার আবার দ্বিতীয়, একটু বলবেন, নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল বলে শুনতে পারিনি। আবার দেখো আই নো হোয়াট ইজ ইউর নেম, বাক্য ভুল কেন? সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারোগেটিভ হয় না। ইন্টারোগেটিভ মানে সাবজেক্টের আগে ভার্ব বসে না। কারেকশন কি? কারেকশন হলো আই নো হোয়াট ইউর নেম ইজ, ইজটা পরে গেল কারণ আমরা অ্যাসার্টিভে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব প্লাস অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তো এখন আমরা যদি প্যাসিভ করি, আই নো হোয়াট ইজ ইউর নেম, আই হলো সাবজেক্ট, তাই না? এটা হলো ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এই পুরাটা হলো অবজেক্ট, এই পুরাটা অবজেক্ট। তাহলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েস আর অবজেক্ট, প্যাসিভ ভয়েস আর সাবজেক্ট হবে। তো আমি ধরে নিলাম আই নো হোয়াট ইউর নেম ইজ, এটা বাদ দিয়ে আমি মনে করলাম যে আই নো ইট, আই নো করিম, আই নো হিজ নেম। তাহলে প্যাসিভ কি করি? আই নো ইট মানে ইট ইজ নোন টু মি, আই নো করিম, করিম ইজ নোন টু মি, আই নো হিজ রিয়েল নেম, হিজ রিয়েল নেম ইজ নোন টু মি। ক্লিয়ার? তাহলে এখন অবজেক্ট তো পুরাটাই হোয়াট ইউর নেম ইজ। তাহলে হোয়াট ইউর নেম ইজ যদি পুরাটা অবজেক্ট হয়, কে রে এটা? হোয়াট ইউর নেম ইজ পুরাটা যদি অবজেক্ট হয়, এটাকে আমরা সাবজেক্ট করার জন্য কি করলাম বলো? পুরাটা সাবজেক্ট ধরে নিয়ে আসলাম যে হোয়াট ইউর নেম ইজ নোন টু মি, এটা হলো ভার্ব, কোনো কমা টমা বসবে না। যেমন ধরো হোয়ার হি লিভ, হোয়ার হি গোজ ইজ আনসার্টেইন, হোয়ার হি লিভ ইজ আনসার্টেইন। বুঝছো কিনা? তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা পুরাটারে এখানে না সাবজেক্ট বসাই দিলাম, আর এই ইজ এর সাবজেক্ট হলো পুরা ক্লজটা। বুঝছো কিনা বলো? তাহলে এখন আমরা জি দুটো স্যার। কথা জানলাম, সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হয় না, সর্বদা অ্যাসার্টিভ হয়। কথা বুঝছো কিনা? ওকে, সেকেন্ড, দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা। ওকে, দ্বিতীয় কথা দ্বিতীয় কথায় লিখো। দ্বিতীয় কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমরা আজকের ক্লাসটা করবো। স্যার আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রামার ক্লিয়ার হলো স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, নোট টু, দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হইল, লিখো উদাহরণ নম্বর কত? 47. 47 স্যার 47 47। এটা যে যত কম বুঝবা তত আমার আজকের প্রথম আলো অনুবাদ করতে ভোগাবে আর কি, ভোগাবে। আমার বাবা গ্রামে বাস করেন, আমার বাবা গ্রামে বাস করেন, তিনি একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মানুষ। ওকে, আমার বাবা গ্রামে বাস করেন, যিনি একজন বৃদ্ধ মানুষ। ফাইন, আমি অনুবাদ করে ফেললাম মাই ফাদার, মাই ফাদার লিভ ইন আ ভিলেজ হু ইজ অ্যান ওল্ড ম্যান। ফাইন, এখনই এই নিয়মটা বলো, মনে রাখবে এটা হলো আমার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। আমি কত অনুবাদ করাবো আজকে? প্রথম আলোর যে তিনটা বাক্য এই নিয়মটা যারা বুঝবা তারা এই অনুবাদটা করতে পারবে। তো এখন আমরা বললাম যে না সরি ভাই, হবে না। কেন হবে না? এই হু হইল, হ্যাঁ লিখো, লেখাটা শেষ করো।
তাহলে কারেকশনটা কি হচ্ছে? আমরা বললাম যে কারেকশনটা হবে এরকম, মাই ফাদার মাই ফাদার এখানে লিভ, মাই ফাদার সাবঅর্ডিনেট ক্লজটা কি, হু ইজ অ্যান ওল্ড ম্যান, হু ইজ অ্যান ওল্ড ম্যান lives in a village, lives, lives in a village. ব্যাখ্যাটা আমরা কি লিখতেছি এখানে? ব্যাখ্যা রিলেটিভ প্রোনাউন, RELATIV, রিলেটিভ প্রোনাউন, হু, whom, কে আনমিউট করে রাখছে কে, হুজ, হু, হুইচ, দ্যাট, ইটিসি। বাট, বাটও কিন্তু রিলেটিভ প্রোনাউন হয়, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে এই বাক্যটা কমপ্লেক্স। তো রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব রিলেটিভ অ্যাডভার্ব হলো হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এগুলো কিন্তু অ্যাডভার্ব। হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। যুক্ত ক্লজ, ক্লজ সাধারণত তার অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট এর পাশেই বসে। অ্যান্টিসিডেন্ট হলো পূর্বপদ, পূর্ব পদ, এটা নাউন বা প্রনাউন। মানে ওই ক্লজটা দ্বারা যেই নাউনটাকে বোঝানো হয়েছে এটা হলো অ্যান্টিসিডেন্ট। কথা শুনো, অ্যান্টিসিডেন্ট হলো দেয়ার ইজ, বলো মাই ফাদার লিভস ইন এ ভিলেজ, হু এর পূর্বে এখানে ভিলেজ বোঝানো হয়েছে, হু দ্বারা কি, আমার প্রশ্ন তো দাও, লেখা পরে লিখো, হু দ্বারা কাকে বোঝানো হয়েছে সেটা বলো। এখানে My স্যার father. মাই মাই ফাদারকে বোঝানো ফাদার। হয়েছে। তাহলে হু দ্বারা, এই হু হলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আর এটা হলো কি বলো, এটাকে আমরা কি বলবো? Antecedent. অ্যান্টিসিডেন্ট। তাহলে মাই ফাদার লিভস ইন এ ভিলেজ হু ইজ অ্যান ওল্ড ম্যান, তাহলে মাই ফাদার হু ইজ অ্যান ওল্ড ম্যান লিভস ইন এ ভিলেজ, মাই ফাদার হু ইজ অ্যান ওল্ড ম্যান লিভস ইন এ ভিলেজ। ওকে, ঠিক আছে। তাহলে বলো রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট কি বিচ্ছিন্ন অবস্থায় বসে নাকি আলাদা অবস্থায়, আলাদাভাবে বসে বলো? মানে সরি, পাশ- পাশাপাশি বসে পাশাপাশি। নাকি আলাদাভাবে বসে? পাশাপাশি। অবশ্যই পাশাপাশি বসতে হবে স্যার। অ্যান্টিসিডেন্টের পাশাপাশি বসতে হবে, হ্যাঁ ঠিক না? আচ্ছা, এবং এখানে একটা কথা লিখে রেখো, উল্লেখ্য রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটি সাধারণ এবং রিলেটিভ প্রোনাউন যুক্ত অ্যাডজেক্টিভটি অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে গণ্য হয়। মানে ধরো লিখে রাখো, রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত ক্লজ সাধারণত কি বলো? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, খুব খেয়াল করে দেখো, নিচে লেখা দাও, খুব সচেতন ভাবে খেয়াল করি। কত নম্বর উদাহরণ? 48, 48। সচেতন ভাবে খেয়াল করি, সচেতন ভাবে লক্ষ্য করি। লক্ষ্যতে কি জফলা হওয়ার কথা নাকি না, কথা না? স্যার জফলা হবে না স্যার। স্যার জফলা হবে হবে না। না। হবে না স্যার। থ্যাংক ইউ সো মাচ। লক্ষ্য দিয়ে যদি খেয়াল করা বোঝায়, নোটিস করা, তাহলে জফলা হয় না। আর লক্ষ্যটার উদ্দেশ্য হইলো আমার জীবনের লক্ষ্য জফলা হবে।
তাই না? হ্যাঁ, লিখো দা বয় স এ ডেড ম্যান, এই বাক্যটা আমার কত নম্বর? 48। দা বয় স এস ডব্লিউ স আ ডেড ম্যান হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, FILD ফিল্ড। কথা বুঝো। দা বয় স এ ডেড ম্যান, মডেল, অসংখ্য বাক্যের মডেল সেন্টেন্স কিন্তু বলে রাখলাম। দা বয় স এ ডেড ম্যান হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, মডেল সেন্টেন্স। স্টার যে রেখো, এটা আমরা ব্যাপকভাবে কাজে লাগবে। হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, বাক্য ভুল। কেন? কারণ হু এর পূর্বে নাউন ঠিকই আছে, কিন্তু এই বাক্যের অর্থ হয় না, কারণ মরা মানুষ ডেডম্যান তো হাঁটতেছে, হাঁটতে পারে না। যার জন্য হাঁটতেছে না। এখন মূলত হাঁটতেছে কে? দি দা বয়। বয়। দা স্যার বয়। দা বয়, বয়। কলম চেঞ্জ করে লিখো হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। ওকে, তারপরে কি? স SAW স আ ডেড ম্যান। কথা আরো ক্লিয়ার করে লিখবা। হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, এই হু দ্বারা বোঝানো হয়েছে বয়কে, এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আর এটা হলো দা বয় স এ ডেড ম্যান, এটা কি বলো? স্যার প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লজ। আশা করি ক্লিয়ার। এখন এই বাক্যটা বলো, এই বাক্যটা কি সিম্পল না কমপ্লেক্স? স্যার কমপ্লেক্স। স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স যেহেতু সেন্টেন্স। দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা বাক্য, দুইটা ক্লজ আছে। এটাকে যদি আমরা সিম্পল করতে চাই, অথবা বা সিম্পলে কারেকশন করতে চাই, বা সিম্পল, SIME সিম্পল, সিম্পলে করলে কি করব? দা বয়, বুঝছো? হু আস্তারে বাদ দিয়ে ফেলবো, হু আস্তারে বাদ দিয়ে ফেলবো। হ্যাঁ, কলম চেঞ্জ করে লিখো দা বয় ওয়াকিং ওয়াকিং ইন দ্য কমা, ফিল্ড, কোনো কমা নাই, স এ ডেড ম্যান। ওয়াকিং ইন দ্য ফিল্ড, in the field, FILD field, saw a dead man. এটা সিম্পল সেন্টেন্স, সিম্পলে। এবার বলো এইটাকে আমরা কি বলবো? স্যার পার্টিসিপল, প্রেজেন্ট অ্যাডজেক্টিভ, পার্টিসিপল। অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনো সমস্যা নেই। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝছো কিনা? একটা কথা এখানে লেখা রেখো, পারলে মনে রাখবা, মনে রাখবো একটা কথা তোমাদের জানাই রেখে, এখানে কোন নাউন বা প্রোনাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে, কোন নাউন বা প্রোনাউন এর পরে প্রিপজিশন বা পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল হোক, পাস্ট পার্টিসিপল হোক, যুক্ত ফ্রেজ, CHRAS, কোন নাউন বা প্রোনাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, মানে পার্টিসিপল হোক আর প্রেজেন্ট পার্টিসিপল যেটি হোক আর কি, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল যেটি হোক, কোন নাউন বা প্রোনাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে উক্ত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে, উক্ত নাউন প্রোনাউন কে বুঝালে, নির্দেশ করবে, করলে। আজীবন কোন ফ্রেজকে বলবা? অ্যাডজেক্টিভ ফ্রেজ।
আজীবন এভরিডে ফিল্ড। এই যে দেখো ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এবং এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। কারণ সিম্পল সেন্টেন্সে আমার একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, সিম্পলে কোনো অবস্থাতে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না। এই বাক্যটা আমার মডেল সেন্টেন্স। আজকের প্রথম আলোর প্রথম বাক্যটা অনুবাদ, প্রথম বাক্যগুলা তিনটা বাক্য অনুবাদ করতে কাজে লাগবে। 48 49 নম্বরের বাক্য লিখছে এটা, জাস্ট আমি একটু স্মরণ করে দিতেছি আর কি। কত 49, ভালোভাবে পর্যবেক্ষণ করি। ভালোভাবে মাথায় নেই, মাথায় নেই মানে নেই বানান কি বলো? ভালোভাবে মাথায় নেই, কি বলতে পারবা? লিখে কমেন্ট বক্সে লিখো, ভালোভাবে মাথায় নেই, নেই বানান কি? নয়নশিখা রসই নেই। সবাই কি একমত এই নেই বানানটা এটার সাথে? এই ভালোভাবে মাথায় নেই মানে হলো মাথায় নাই, সে বললে মাথায় মাথায় নেই। আর আর যদি স্বীকার বলো হবে না। মাথায় ঢুকাই, তাহলে হবে ন রস্বইকার রস্বই নি, নেই আর নিয়ের মধ্যে নেয়, একজন লিখছে নেয়, ভালোভাবে মাথায় নেয়, মানে সে বস্তা নিতেছে আর কি, এরকম না। নেই নেয় নি পার্থক্য আছে। ভালোভাবে মাথা বলে যে আপনি যদি জানেন কিনা, আর এই ভালোভাবে বিষয়টা আমার মাথায় নেই, এটা হলো নেই। আর সে বোঝা মাথায় করে বয় নেয়, এটা হলো নেয়। আর মাথায় ঢুকাই, এটা হলো দন্তন্য রস্বইকার রস্বই, ভালোভাবে মাথায় নেই। এই তোমরা কি আমার fact বুঝছো? নেই নেই, নেই নেয় নি, পার্থক্য কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা। কি আই হ্যাভ এ বোট মেড অফ উড, সেম কথা। কত? আই হ্যাভ এ বোট, আই হ্যাভ আ বোট, আই হ্যাভ এ বোট, দ্য বোট মেড অফ উড, এমএডি মেড অফ ডব্লিউ উড। ওকে, এবার বলো এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লেস, অ্যাডজেক্টিভ প্লেস অ্যাডজেক্টিভ। স্যার। এই সূত্র বলো, নিয়মটা বলো, কোন নাউন বা প্রোনাউনের পরে, হ্যাঁ কোন নাউন বা প্রোনাউনের পরে, এরপরে কি বলো? প্রিপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল থাকলে। হ্যাঁ, প্রিপজিশন বা পার্টিসিপল ফ্রেজ যুক্ত ওই নাউন বা প্রোনাউনকে বুঝাইলে এটা কি বলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্সে রূপান্তর করে দেখাও তো এটাকে, কমপ্লেক্সে। I have a boat which is made of wood. আই হ্যাভ এ বোট, Which is শুধু জাস্ট আমরা একটা কনজাংশন প্লাস ভার্ব দিয়ে দেবো, হুইচ ইজ, বাকি যা আছে মেড অফ উড, এমএডি মেড অফ ডব্লিউ উড, কমপ্লেক্স। ফিফটি, লাস্ট উদাহরণ। ঢাকা, ঢাকা lying on the bank of Buriganga, Lying, lying on the bank of Buriganga, Buriganga is the capital of Bangladesh, is the capital of Bangladesh. কোন সেন্টেন্স এটা? কোন সেন্টেন্স? সিম্পল। সিম্পল স্যার। কমপ্লেক্স করো, আবার আসেন। কমপ্লেক্স, কমপ্লেক্স করে ফেলো, আমি কষ্টটা বুঝি। কমপ্লেক্স। প্রশ্ন, মাইক্রোফোন বন্ধ করেন তো আপনাদের। হ্যাঁ, ঢাকার পরে লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, এই লাইনটা কি? লাইন দ্বারা কাকে বুঝেছো? ঢাকাকে। অ্যাডজেক্টিভ ফ্রেজ।
কমপ্লেক্স করো, কমপ্লেক্স করলে কি হবে? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা তো প্রিন্সিপাল ক্লজ দিয়ে আছে। লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, একটা কনজাংশন বসে ভাগ দিয়া দাও দিলে হয়ে ঢাকা যাবে। হুইচ ইজ লাইং ইন ঢাকা, দ্য ব্যাংক। ঢাকা হুইচ ইজ দিতে হবে এমনটা না, হুইচ, হুইচ লাইজ দিলে Which প্রেজেন্ট, lies এটা on the হ্যাঁ হ্যাঁ bank of হুইচ Buriganga. মনে রাখবা। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে অ্যাক্টিভে রাখবা, আর পাস্ট পার্টিসিপল থাকলে হুইচ ইজ মেড, এই যে প্যাসিভ ভয়েস রাখবো। এই যে পাস্ট পার্টিসিপল আছে না, এটা প্যাসিভে আমরা রূপান্তর করবো কমপ্লেক্স করার সময়। আর প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা অ্যাক্টিভে রাখবো। ঢাকা কোনটা বেটার, হুইচ ইজ লাইং না হুইচ লাইজ, কোনটা ভালো? Which lies? হুইচ লাইজ অন দা ব্যাংক অফ আর বুড়িগঙ্গা। দ্যাট লাইসও তো দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। হুইচ লাইজ অন দা ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশ। মোটামুটি এই বাক্যগুলো যদি তুমি আমারে বুঝা থাকো, এই বার্তাকালের বাক্যগুলা, তাহলে আমারে অনুমতি দাও, আমি মূল বাক্যে চলে গেলাম, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করলাম। তোমরা কি এই পর্যন্ত আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম, এই বাক্যগুলা কি রিভিউ করতে পারছো কিনা? জি জি স্যার। স্যার, স্যার সবকিছু বুঝতে বুঝে পারছি। ফেলবে। আর কখন অ্যাক্টিভ কখন প্যাসিভ এটা যদি আরেকবার বলেন। আচ্ছা, কখন অ্যাক্টিভ কখন মনে রাখবা। স্যার পাঁচ পার বুড়িগঙ্গার আগে কি দি লাগবে? স্যার তুমি যদি বুড়িগঙ্গার হ্যাঁ আগে কোনটা, ব্যাংক অফ বুড়িগঙ্গা, অফ দা বুড়িগঙ্গা দাও। আচ্ছা, এবার হলো আই হ্যাভ এ বোট মেড, পাস্ট পার্টিসিপল, এটা তো পাস্ট পার্টিসিপল না? পাস্ট পার্টিসিপল থাকলে কমপ্লেক্স করার সময় কি হবে বলো? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। তাহলে এটা কি হুইচ মেড বলছো না হুইচ ইজ মেড বলছো? হুইচ ইজ মেড। আর প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কমপ্লেক্স করার সময় কমপ্লেক্স করার সময় আমি দাঁড়াও, আমি যে এখন আনমিউট করা আছে তাকে আমি ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছি, দেখবো যে সব ঠিক। আলেজা আক্তার ওয়েটিং রুম থেকে আবার আসবে, এই তো ডান। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কমপ্লেক্স করার সময় অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। 51 উদাহরণ রেডি। লিখো, যেসব গ্রামবাসী, উদাহরণ নম্বর 51, 51, যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন। যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন তারাই দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। লেখা রয়েছে, এটা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন। তারাই দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন তারাই দেশের বন জঙ্গলগুলোকে ধ্বংস করছেন। যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন তারাই দেশের বন জঙ্গলগুলোকে ধ্বংস করছেন। ওকে ফাইন। সেলফ, নিজে নিজে যা পারো তা করো, পারতে হবে এমনটা জরুরি না, যা পারো। ইন্ধন ইংরেজি জানো না, তাই চিন্তা করে দেখো কি হতে পারে।
একটু কাজ টাজ করে নিজের মতো করে, নো প্রবলেম। লিখছো, লিখতেছো কিনা? জি স্যার। হুম। সেলফ আগে নিজে লিখতেছো, এরপর আমি লিখবো। স্যার মিউট আছেন স্যার। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লিখছো, থ্যাংক ইউ। Using wood to cook, understand, fine, good, স্যার আমি একটা পাঠাচ্ছি স্যার, দেখতে হবে স্যার। okay. The villagers, understand, okay, fine. হুম দিছো কেন? এই হুম আর কেন? হু হু হু, হুম তো যাকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ডান, ঠিক আছে, স্যার এক মিনিট স্যার, আমার একটা ওকে, স্যার দেখছি স্যার একটু। ফাইন ফাইন। এবার তোমরা তো আমার সাথে মিলে নাও সমাধান, তাহলে লিখো। আমরা আগে আগে দেখো এখানে, এবার হলো টিচার, লিখো টিচার পার্ট লিখো। এখানে প্রিন্সিপাল ক্লজ, ক্লজ মানে কি? বাংলা অর্থ কি প্রিন্সিপাল ক্লজের অর্থ? প্রধান খণ্ড বাক্য। প্রধান খণ্ডবাক্য। স্যার আমি এই মাত্র পাঠালাম স্যার, একটু দেখবেন। হলো, হ্যাঁ, কি লিখছো পরে শোনো। Those villagers, the villagers those use wood as a fuel, they are destroying the forest দোজ, of the দোজ country. কেন দিছো? দোজ তো রিলেটিভ প্রোনাউন না। ওকে, চলো আমরা দুইটা বাক্য বের করে নিই। তো এটা প্রধান প্রধান বাক্যটা হলো, এই বাক্যের প্রধান বাক্যটা হলো গ্রামবাসীরা দেশের বন জঙ্গলগুলোকে ধ্বংস করছেন। এটা হলো প্রধান বাক্য। তো খুব ভালো করে কথা শুনি, আমি কিন্তু হাতে কলমে একটি আর সম্ভব না। গ্রামবাসীরা দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন, বন জঙ্গল গুলো ধ্বংস করছেন, ধ্বংস করছেন। ওকে, ফাইন। গ্রামবাসীরা দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। তাহলে দ্য ভিলেজার, দ্য ভিলেজার্স, VILLAGERS, ভিলেজার্স আর গ্রামবাসীরা 1 নম্বর ধ্বংস করছেন। 2 লিখো, কি ধ্বংস করছেন? দেশের বন জঙ্গলগুলো। 3, ভিলেজার্স আর destroying, DESTROYING, destroying countries forest, COUNT। স্যার ভিলেজার যদি প্লুরাল হয় তাহলে কি ডি দিতে হবে? FOREST, ফরেস্ট অথবা দ্য ফরেস্ট অফ দ্য কান্ট্রি।
গ্রামবাসীরা দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। তুমি দ্য ভিলেজার্স আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট অথবা দ্য ফরেস্ট অফ দ্য কান্ট্রি, আশা করেছি। তাহলে এবার হলো আশ্রিত খণ্ড বাক্যটা কোনটা? এটা কান্ট্রিজ ফরেস্ট অথবা ফরেস্ট অফ দ্য কান্ট্রি, কোনো সমস্যা নেই, ফরেস্ট অফ দ্য কান্ট্রি। এখানে এবার বলো, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এখানে আশ্রিত বাক্য মানে সাবঅর্ডিনেট ক্লজ, SUB, সাব স্যার সাব হ্যাঁ, ভিলেজার্স তো প্লুরাল, এর আগে কি আমি যদি দি না দিই ওই তাহলে কি না দিলে সমস্যা নেই, না সেন্টেন্সটা কি দিলে ভুল হবে? সমস্যা নেই, কিন্তু আমরা সামনে আমরা এই একটা আমি লিখে ফেলছি আর কি, কোনো সমস্যা নেই। এখানে প্লুরাল দি দেওয়ার দরকার নেই, প্লিজার তেমনি প্লুরাল দিছো, কোনো সমস্যা নেই। সাবঅর্ডিনেট বা আশ্রিত খণ্ডবাক্য হলো, আশ্রিত খণ্ডবাক্য হলো, বলো আশ্রিত বাক্যটা কি? যারা কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছে, যারা জ্বালানি যারা কাঠ। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম গ্রামবাসী দেশের বন জঙ্গলগুলো ধ্বংস করছেন। এখন গ্রামবাসী উপরে চাইলো যারা জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন, যারা জ্বালানি কাঠকে জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন করছেন তাহলে ইংলিশ কি কি হলো? যারা, এক, ব্যবহার করছেন, দুই, হু ব্যবহার করছেন, আর ইউজিং, হু আর ইউজিং, যারা ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন? কি ব্যবহার করছেন বলো? জ্বালানি কাঠ। তিন, জ্বালানি কাঠ। ট্রিজ বা উড। FIRE, ফায়ারউড, তাই না? জ্বালানি কাঠকে, হু আর ইউজিং ফায়ারউড, কিভাবে ব্যবহার করছেন? অ্যাজ ফুয়েল। অ্যাজ ফিউল, অ্যাজ ইন্ধন রূপে, লাকড়ির রূপে, অ্যাজ FUEL, ফুয়েল না ফিউল, অ্যাজ ফিউল। এখন দুইটা বাক্য পেয়ে গেলাম, দ্য ভিলেজার্স আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট হু আর ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল। খুব খেয়াল করো, এবার লেখো বাক্যটা। এবার হলো আমরা একটু দুইটা বাক্য একটু ইনকারেক্ট স্যার সেন্সেসিভ। মানুষ মানুষকে ইন্ধন দেয় না, এটা কি ওই ইন্ধন? হ্যাঁ, ওই ইন্ধন, লাকড়ি, হ্যাঁ, মানে যোগান দেয় আর কি, সাপোর্ট সাপোর্ট। আচ্ছা, স্যার ইন্ধন রূপটা ইংরেজিটা কোথায়? ইন্ধন হলো এই আমরা ফুয়েল ধরে নিতে আর কি, ফিউল। ওকে, ইনকারেক্ট সিনসিটিভ, ইনকারেক্ট সিনসিটিভ। আমরা আগে বাক্যটাকে ভুলভাবে লিখি। বাক্যটা আমাদের অনুবাদটা দাঁড়াচ্ছে এরকম, দা ভিলেজার্স, VILLAGERS, ভিলেজার্স are destroying countries forest, COUNTRYS, countries FOREST, forest, who are using firewood as fuel. এবার আমার প্রশ্ন উত্তর দাও, এই বাক্যটা কেন ভুল হইল? এটা প্রিন্সিপাল ক্লজ, স্যার রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট নেই। স্যার রিলেটিভ প্রোনাউন দুটো অ্যান্টিসিডেন্ট একসাথে ভিলেজার্সদের বসে নাই। সাথে রিলেটিভ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, রিলেটিভ আমাদের এখন পেয়ে নাই। ওকে 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 ওকে, আমরা স্যার সমাধান করে যাচ্ছি। রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি উল্টাপাল্টা বসে। পাশাপাশি নাই, এটা হলো বিষয়। রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট পাশাপাশি নাই। ওকে ফাইন, তাহলে আমরা কারেকশন করলাম, কারেকশন করো, কারেকশন, কারেকশনটা কি বলো? দ্য ভিলেজার্স
ভিলেজার্স, এবার বলো কারে বুঝেছ? ভিলেজার্স কারা? who are using firewood as fuel. হু আর ইউজিং ফায়ারউড as fuel, fuel, ওই যে আর, হ্যাঁ, আর destroying, এটা কালো কালি দিয়ে রেখেছি, আর destroying, DESTROYING, destroying countries forest. ফরেস্ট। আমি একটা কথা তোমার এখানে আবারও বলে রাখতে চাই, তাহলে এটা হলো সাবঅর্ডিনেট। ধরো তোমার, আমি কোন রূপে কোনোভাবে ইন্ধনটা ভুলে গেছি, আমি কোনো মতে ইন্ধন রূপে ইংলিশটা পারি না, এর ফিউল আমার মাথায় নাই। যদি বলো দ্য ভিলেজার্স হু আর ইউজিং ফায়ারউড আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট, তোমার কি এটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না স্যার, না স্যার, কিন্তু এটা অর্থ অ্যাভয়েডেবল। ঠিকঠাক। এমনি না বলতেছো, এমনি না বলতেছো, কিন্তু মনে রাখবে এই ইন্ধনের কারণে তোমার ইন্ধন আর চলবে, তোমার ইন্ধন আটকে থাকবে, ইন্ধন তোমার আটকে রাখবে, শিওর তুমি ইন্ধন খুঁজবা, এটা একদম চরম সত্য জি কথা। স্যার। তুমি ইন্ধনের কারণে আর অনুভব করতে পারবে না। স্যার আর আমি এর আগে আমার যে দেখলে ব্যবহার তো করলে মনে কি এখনই চোখ সেন্টেন্স গেছে। ভুল হবে? না, আগে বলো ইন্ধনের কারণে যে অনুভব করতে পারবে না, এটা বিশ্বাস হয় কিনা তোমাদের অনেকের, এরকম ভিতরের দিকে ইন্ধন তোমার আটকে জি রাখবে, স্যার। শিওর। জি স্যার। স্যার আর এর তো আগে যে ব্যবহার করলে কি সেন্টেন্স ভুল হবে? কোনটা কোনটা আর এর আগে স্যার দ্বিতীয় জায়গায়, দ্বিতীয় আর এর আগে দে ব্যবহার করলে, কি ব্যবহার করলে? না, ও দে দে, বুঝছি বুঝছি বুঝছি, এখানে দে লেখা, হ্যাঁ, দে দে আর লেখা, ডেস্ট্রয়িং বুঝছি বুঝছি বুঝছি, কান্ট্রিজ দাঁড়াও দাঁড়াও, ফরেস্ট। দে লিখো, দেখো দে লেখা, কাইটা লিখো নাউজুবিল্লাহ, স্যার দে লিখতে বুঝছো? হলে তো এটা আমাদের হ্যাঁ হ্যাঁ, কোঅর্ডিনেট। এবার বুঝো, এই সাবধান, তাহলে দা ভিলেজার্স এর ভার্ব কই, তাহলে তোমার বাক্যটা হয়ে যাবে, বাক্যটা হলো হু আর ইউজিং এজ ফুয়েল। তোমরা অনেকেই কাজটা করছো আমি জানি, দা ভিলেজার্স হু আর ইউজিং ফায়ারউড এজ ফুয়েল, দে। এখন আমার ভিলেজার্স এর ভার্ব কই বলো, এখানে বাক্য দুইটা, দা ভিলেজার্স আর ইউজিং ফায়ারউড এজ ফুয়েল, হু আর ইউজিং। তুমি যদি এখানে দে দাও, তাহলে দা ভিলেজার্স, তোমার লাইনটা পড়তে হবে, দা ভিলেজার্স দে আর ডেস্ট্রয়িং, তাহলে প্রনাউনের দিক হইছে, মানে কি হইছে এটা বলো, মানে আরে কি গুরুচণ্ডালী, মানে বাহুল্য। কম্পাউন্ড সেন্টেন্স করলে দে দেওয়া যাবে। কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড দে, দা ভিলেজার্স আর কম্পাউন্ডের এটা সিম্পলি সুন্দর, আর কমপ্লেক্সে সুন্দর। এখন আমারে বলো, অথবা এটা যদি আমি সিম্পলে করি কি হবে? সিম্পলে, স্যার হুয়ার অংশ বাদ দিলেই হয়ে যাবে, হুয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই অ্যাডজেক্টিভ ক্লজে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ করে ফেলবো, তাই না? তাহলে দ্য ভিলেজার্স, দ্য ভিলেজার্স, দ্য ভিলেজার্স, VILLAGERS, ভিলেজার্স হু, সরি, ইউজিং firewood, FIRE, firewood as FUEL, এই যে এটা as fuel এর লেখা রেখো, অ্যাভয়েডেবল, অ্যাভয়েডেবল, মানে এটার কারণে আমার মহাভারত ওষুধ হয়ে যাবে না, as fuel পারো না সমস্যা নেই, মানে আমার অনুবাদ আটকে থাকবে না, না পারতে পারি, আমি কি পুরো ডিকশনারি বসে আছি। The villagers using firewood as fuel are destroying countries forest, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আল্লাহর রাস্তে বলো তোমরা এটা বুঝছো কিনা, নাইলে কিন্তু সামনে ভোগান্তিতে ফেলবা। স্যার সিম্পলটা আরেকটু বলেন, রিপিট করেন স্যার। সিম্পলে মানে জাস্ট সিম্পল সেন্টেন্সে তোমার কমপ্লেক্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব দুইটা ক্লজ থাকতে হয়, অবশ্যই দুইটা ক্লজ থাকবে। কিন্তু সিম্পলে কোনো মতেই দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না, সিম্পলে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এখন দ্য ভিলেজার্স হু আর ইউজিং, এই আমরা হু আরটারে যদি বাদ দিয়ে ফেলি তাহলে ইউজিং হয়ে গেল, ইউজিং হলো প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে ওই সেম কথা ভিলেজার্স কে বোঝানো হচ্ছে। অ্যাডজেক্টিভ ফ্রেজের সংজ্ঞাটা দেখতে আগে বলছিলাম, দেখো কোন নাউন বা প্রোনাউনের পরে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ যুক্ত প্রিপজিশন যুক্ত ফ্রেজ বসে ওই নাউন বা প্রোনাউনকে বুঝলে অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে হয়ে গেল ভিলেজার্স। তাদের বৈশিষ্ট্য কি? মূল বাক্যটা হলো ভিলেজার্স আর ডেস্ট্রয়িং কান্ট্রিজ ফরেস্ট, ভিলেজাররা ধ্বংস করতেছে,
ভিলেজারের পরিচয় কি দিলা? ইউজিং ফায়ারউড অ্যাজ ফিউল, যারা ফায়ারউড ব্যবহার করে লাকড়ি হিসাবে। বুঝছো কিনা? তাহলে ভিলেজারের পরিচয় আমরা একটা দিচ্ছি, ভিলেজারের পরিচয়টা কি বলো? ভিলেজার্স এর পরে কি কোনোভাবে কমা দেয়া যায়? যদি কমা দাও দুই পাশে কমা দিতে হবে, আর যদি কমা না দাও তাহলে একটা দিবা না, এবং এখানে কমা দেওয়ার দরকার নেই। স্যার কান্ট্রির ওকে, শেষে অ্যাসটা কিভাবে একটু বুঝাই দিতেন যদি। হ্যাঁ কান্ট্রি, পরে যে ও অ্যাস দিছেন অ্যাপোস্ট্রোফি, কান্ট্রি। অ্যাপোস্ট্রোফিয়াস, অ্যাপোস্ট্রোফিয়াস। আচ্ছা, এটা হলো, বুঝছি অ্যাপোস্ট্রোফিয়াসের বিষয়টা একটু হালকা করে একটু কেন এটা হলো। স্যার এটা পসেসিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ওভার। নজরুল পয়েন্ট, আমি দেখা করছি। NAZRUL অ্যাপোস্ট্রোফিয়াস, নজরুল পয়েন্ট, নজরুলের কবিতা। হ্যাঁ, ওকে। আবার KEATS, ওনার নামে তো কিডস, তাহলে হওয়ার কথা ছিল কিডসাস পয়েন্ট, কিডসাস পয়েন্ট। বুঝছো কিনা? আমরা বললাম যে যদি বাক্যের শেষে স উচ্চারণ থাকে, CCHS উচ্চারণ থাকে, তাহলে আমরা শুধু কি লিখবো বলো? অ্যাপোস্ট্রফি দেবো, অ্যাপোস্ট্রফিয়াস লিখবো না। আমরা লিখবো KEATS অ্যাপোস্ট্রফি পয়েন্ট। কথা বুঝছো কিনা? স্যার তাহলে সি কান্ট্রিজ সি পরে, সিএইচ থাকলেও একই নিয়ম স্যার। স্যার হ্যাঁ সিএইচ হ্যাঁ, সিএইচ CCH থাকলেও একই নিয়ম। থাকলে, CCH থাকলে একই নিয়ম, একই নিয়ম। 51 নম্বর 52 নম্বর উদাহরণ লিখো। এই যে তোমরা বঙ্গবন্ধুর ইয়ারা দিচ্ছি, বঙ্গবন্ধুর যে প্যারাটা দিচ্ছি, লিখো। এখানে একটা আছে 10 নম্বর নিয়ম, নিয়ম অনুযায়ী লেখাই আছে এখানে 10 নোট, ফলো নোট 10। কেউ বলতে পারবা কিনা দেখি তো, কেউ করছো কিনা? এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল 10 নম্বর নোট অনুযায়ী, লেখাই আছে নোট 10। নোট 10 অনুযায়ী করতে হবে। লিখো 52, 52তে লিখো 52, কি লিখছো? আহ, ওই বঙ্গবন্ধু যে কোটটি পরিধান করতেন, এটা বাক্যটা কি ছিল, কেউ বলতে পারবো আমারে? মানে বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রতারণায় যে কোট পরিধান করতেন তাকে, এমন একটা বাক্য ছিল কিনা? এমন একটা বাক্য ছিল? কত নম্বর স্যার বাক্যে? বলবো, হ্যাঁ বলো তো। শেখ মুজিবুর রহমান তার হ্যাঁ, রাজনৈতিক প্রচারণায় থামো যে থামো থামো কোট পরতেন। থামো থামো। শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক প্রচারণায় যে কোট পরিধান করতেন, হ্যাঁ তারপরে সেটিকে মুজিব কোট নামে ডাকা হয়। সেটিকে মুজিব কোট নামে ডাকা হয়। ওকে, ফাইন। সেটিকে মুজিব কোট নামে ডাকা হয়, ফাইন, থ্যাংক ইউ। তাহলে শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক প্রচারণায় যে কোট পরিধান করতেন সেটিকে মুজিব কোট নামে ডাকা হয়। অনুবাদ কি কেউ করতো দেখি তো, লিখো তো। শেখ মুজিবুর রহমান রাজনৈতিক ওই যদি তুমি ক্লজ ভাগ করতে না পারো, অনুবাদ করতে পারো। ক্লজটা প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এখানে দেখো। বলবো, কেউ লিখছো? দেখো, শেখ মুজিবুর রহমান ইজ ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কেউ?
The quote Sheikh Mujibur Rahman used to wear and on him political campaign. ঠিক আছে, কি লিখছো আরেকবার, চলে গেছো, আরেকবার কপি করে দাও তো। হ্যাঁ, ঠিক আছে, ইন পলিটিক্যাল তাও হয়েছে, মিলাইছ, সমস্যা নেই। মানে অ্যান্টিসিডেন্ট ইয়া ঠিক থাকলে হয়। দেখো ওর বই দেখো, ঠিক আছে। দেখো ওন বাই, ওর আর ওন প্যাচ লাগাই বলছো কিন্তু, ওন বাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো কোনো কোনো জায়গায় কারো গ্যাপ আছে কিনা। প্রধান প্রধান খণ্ডবাক্য কোট থেকে মুজিব করতে বাবা, এই দেখো আমি এই লাস্ট আমি ভাইয়া লিখলাম, এটা হলো প্রধান খণ্ডবাক্য, হইলো প্রধান খণ্ডবাক্য। আবার টিচার দিয়ে লিখো, কারণ বাচ্চাদেরকে কেমনে বুঝাইবা। বাক্যটা হইলো কোট থেকে মুজিব কোট বলা হয়, মুজিব কোট বলা হয়। হ্যাঁ, দা কোট, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দা কোট মানে মুজিব কোট নামে ডাকা হয় আর কি। দা কোট ইজ CALLED কল্ড মুজিব কোট, মুজিব COAT। ওকে ফাইন। কেউ বলতে পারবে আনমিউট করে বলো তো আশ্রিত খণ্ডবাক্য কোনটা? যেটি পরিধান শেখ করতেন স্যার। মুজিবুর রহমান। যেটি শেখ মুজিব তারপরে পরিধান করতেন। ওই যে তার রাজনৈতিক প্রচারণায় রাজনৈতিক প্রচারণায় পরিধান করতেন। পরিধান করতেন, প্রচারণায় পরিধান করতেন, তাই না? এটাই তো। তাহলে হুইচ অথবা দ্যাট, হুইচ দ্যাট দুইটাই হবে। হ্যাঁ, হুইচ অথবা দ্যাট পরিধান করতেন কি, দ্যাট যেটা শেখ মুজিব, SHEIK, শেখ মুজিব, MUJIB, মুজিব পরিধান করতেন, ইংলিশ কি বলতে পারবে কেউ? ওয়ার স্যার। না, ইউ Used to অতীতের wear. অভ্যর্থ, Put on. Used to wear. ইউজ টু পুট অন বা ওয়ার। হ্যাঁ, ইউজ টু ওয়ার ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইন, পলিটিক্যাল ক্যাম্পেইন, ক্যাম্পেইন। স্যার এখানে ওয়াজ ইউজ টু লিখলে কি হইতো? না, কেন ওয়াজ ওয়াজ ইউজ টু দিলে ওয়ারিং দিতে হবে। কেউ কি বলতে পারবা আই ইউজ টু ডু, কিন্তু আই এম ইউজ টু বা আই ওয়াজ ইউজ টু, ডু না ডুইং। বি ইউজ টু থাকলে কি হয়? ING স্যার। ভার্বের সাথে আইএনজি হয়। হেড অবলিক বাট ইউজ করলে স্যার ভার্বের থাকলে সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ। মিউট 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 করো। ওকে, সিনথেসিস। ওকে, সিনথেসিসটা করাবা। সিনথেসিস করলে কি হচ্ছে? সাউন্ড কমে গেছে নাকি? দা কোট, এই শুনতেছো? কথা শোনা যাচ্ছে কিনা আমার স্পষ্ট একটু কাইন্ডলি বলো। জি স্যার, শোনা যাচ্ছে। দা কোট দ্যাট অথবা হুইচ, দ্যাট দিলে বেটার এখানে। শেখ মুজিব used to wear in his political campaign.
ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে কি? একটু উচ্চারণ করে বলো। CAMPAIGN AIG ঠিক করে লেখো। AIGN হ্যাঁ ভুল হয়েছে ঠিক করে জি লেখো। এর আগে হবে না। CAMPAIGN CAIGN, হ্যাঁ স্যার জিটা কি? CAMPAIGN জি স্যার। জিএন, হ্যাঁ ঠিক আছে না, জিএন ক্যাম্পেইন, জি স্যার। PIGN, জিএন, জিএনএস, জিএনএস, হ্যাঁ ক্যাম্পেইন। এরপরে ইজ কল্ড মুজিব কোড, MUJIB, মুজিব, COAT, ক্যাপিটাল লেটার। মুজিব কোড অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তাহলে the code that Sheikh Mujibur Rahman used to wear in his political campaign is called Mujib code. এই যে এটা হলো অ্যাডজেক্টিভ কোড। তোমরা অনেকে আবার দেখছো যে এখানে তোমরা অনেকে লিখছো the code or owned by Sheikh Mujibur Rahman in his political campaign, no problem. That was the code that was used by Sheikh Mujibur Rahman in his political campaign. সমস্যা নেই কোনো, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসেনিট ঠিক থাকলে হলো। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো আপত্তি আছে? আপত্তি আছে? এই সামনে যাবো, কথা শুনতেছো কিনা? হুম, জি স্যার। লিখি লেখা শেষ। তাদের লেখা শেষ হলে আমরা চলো কার কাছে প্রথম আলো থাকলে প্রথম আলো সম্পাদকীয়টা বের করো। প্রথম আলো থাকলে প্রথম আলো সম্পাদকীয় বের করো। স্যার একটা কোশ্চেন ছিল। তাতে বলে ফেলো। স্যার বাংলা বাক্য থেকে আমরা যে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ বের করতেছি, তো এটা কি বের করার কোনো ওয়ে আছে স্যার? ইংলিশ বাক্য দেখে ইজিলি বোঝা যায়, বাংলা বাক্য দাঁড়াও, কি এরকম কেন? তাহলে আরো একটু গোড়ায় আলোচনা করতে হবে। দাঁড়াও, আসো, চলো পাইবা, সমস্যা নেই। মিউট 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 মিউট। ওরে বঙ্গোপসাগর থেকে কে যে আছে? ওকে ঠিক আছে, হ্যাঁ আসো। আমি এবার স্ক্রিন শেয়ারে গেলাম। স্ক্রিন শেয়ারে ক্লাস ঠিক মতো ধরতে পারতেছো না? হ্যাঁ আচ্ছা, এগুলো নিয়ে বেসিক নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আগে দাঁড়াও, আস্তে আস্তে আগে ইয়ে করি আমরা। স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ। হুম। আজকের সেজন আজকের এইটাই তো নাকি প্রথম ইয়াটা ছিল না নাকি? উপজেলা চেয়ারম্যান গরিব দেশের জনপ্রতিনিধিদের এত ধনী, এটা ছিল কিনা? হ্যাঁ বা না বলো। হুম, খাতায় লিখো। 4 ধাপে অনুষ্ঠিত উপজেলা, একদম করে শোনো কি লেখা আছে এখানে। 4 ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রতি জনগণের যে তেমন আগ্রহ ছিল না, সেটা ভোটার উপস্থিতির হার থেকেই ধারণা করা যায়। ওকে, আগে খাতা লিখো, খাতা লিখো। ও আমি কি এটা এটা কি আমি তোমাদের সাথে সাথে করবো নাকি তোমাদেরকে, মানে আমি নিজে করে ফেলবো নাকি তোমাদেরকে সুযোগ দিয়ে করবো, কোনটা? আমাদেরকে করতে দেন স্যার। হুম, করো, তাড়াহুড়োর কিছু নেই। এরপরে আগে লিখো সেলফ, তারপরে টিচার। হ্যাঁ, আগে লিখো সেলফ, তারপরে টিচার। উপজেলা চেয়ারম্যান গরিব দেশের জনপ্রতিনিধিরা তো ধনী, এটা লাগবে না, ওই নিচেরটা করো, আমার 4 ধাপেরটা।
উপরে লেখা রেখো আজকের তারিখটা, প্রথম হলো আজকের তারিখটা দিয়ে রেখো আর কি, যে আজকে এত তারিখ। যারা নোট শেয়ার করবা তাহলে অন্যদের ধরতে সুবিধা হবে। লেখা রেখো প্রথম হলো আজকে তারিখে। ওকে, কেউ লিখছো কিনা? বলবো স্যার, বলো। the fact that the people have very less interest on the Upazila Parishad election held in 4 steps can be pretended from the rate of the presence of voters. ভালো করছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ভালো নজর করছো। দিদি আচ্ছা, পরে কমেন্ট বক্সে লিখো দেখি। কমেন্ট বক্সে আর কে কি লেখা? People had no interest in Upazila council election, which is clear from the present. আচ্ছা, ঠিক আছে। টাইম শেষ, টাইম শেষ। এবার তোমরা ইয়া যারা ইয়া লিখতেছো, কি করতেছো? এবার ইয়ার পর্যায়ে শেষ। সেলফ আমি একটা চেক চেক করবেন স্যার, চেক করবেন স্যার, লাস্ট একটা আমার এটা চেক করবেন it প্লিজ। is predicted, it's predicted by the rare rate of voters present that people had no interest Upazila Parishad election. ঠিক আছে, it can be realized from the present rate of the voters that the people were not that much, that দরকার কি? People were not much interested in the, ঠিক আছে, that দরকার নেই। It can be which was conducted in four aroused little interest and people as assumed, difficult করে বলছো। ইয়ার খুব অনেকে আরো সহজ করে করা হয়েছে। The election in which public interest is not seen held in 4 steps, it can be understood by the presence of, আচ্ছা আচ্ছা ওকে, অনুবাদটা হয়ে গেছে অলরেডি, অলমোস্ট হয়ে গেছে। তোমরা যারা লিখছো মানে অনেকটা হয়ে গেছে, দু একটা হয়তো একটু ইয়ে হয়েছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে চলো এখন আবার টিচার আমার পার্ট দাও, আমার সুযোগ দাও। আমি এটার অনুবাদ করতে চাই এইভাবে। আমি আমি আমার প্রথমে নোট ওয়ান প্রয়োগ করতে চাই। এই নোট ওয়ানেরটা এরকম যে বাক্যটি একটু আমি একটু ঠিক করে নিলাম, দিয়ে সোজা করে নিলাম। ভোটার উপস্থিতির হার থেকে এটা ধারণা করা যায় যে, তাই না? এটা ধারণা করা যায় যে, তাহলে আমি দুইটা বাক্য করলাম আর কি এখানে স্পষ্ট। যারা কে যে প্রথমে তার ফ্যাক্ট দিয়ে করছিল, তুমি রিলেটিভ প্রনাউন ব্যবহার করছো, আমি পরে রিলেটিভ প্রনাউন ব্যবহার করি। তুমি আগে লিখো, আমি যেটাতে টিচার পার্টে লিখো, আমি এইভাবে করতে চাই। ভোটার উপস্থিতির হার থেকেই এটা ধারণা করা যায়। তাহলে এটা ধারণা করা যায়, তাহলে প্রথম ক্লজটা কি আমার? এটা ধারণা করা যায় যে, এটা ধারণা করা যায় কোথা থেকে? ভোটার উপস্থিতির হার থেকে। সাবজেক্ট 1 নম্বরে এটা ধারণা করা যায়।
তাহলে আমি একটু বোর্ড ব্যবহার করি, বোর্ডে পাশে বোর্ডও দেখো, বোর্ডটা ইয়ে করা আছে। তাহলে এটা ধারণা করা যায় ইট, তারপরে কি বলো, ধারণা করা যায় ভার প্লাস It is হয় হলো understandable. ইট ইট ক্যান বি anticipated, assume, ASSUMED, assume, anticipated, realized, understood, যেটাই তুমি দাও। it can be understood, it can be realized, it can be assumed একটু নিচ থেকে from লিখলে the ভালো হয়, লাইট রিফ্লেক্ট করছে। কি from the voters, VOTERS, voter presence, PRESENT, presence, gathering, যেটাই বলো। ওকে, voters presence, তাহলে it can be assumed, it can be understood from the voters presence that, ওকে, দ্যাট দিয়ে আমি আরেকটা বাক্য তুলে দিলাম, যে যেটাকে আমি মার্ক করে রাখছি, যেটা কনজাংশন, যে এরপর আন্ডারলাইন করো, 4 ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রতি জনগণের তেমন আগ্রহ ছিল না। এই যেটা বাদ দিয়ে দিলাম, এখানে দেও লাগবে না, তেমন আগ্রহ ছিল না। তাহলে তাহলে আবার বলো, সাবজেক্ট কে, কার আগ্রহ ছিল না, কে আগ্রহী ছিল না? People. তাহলে দ্যাট, তাহলে কি বলবো, দ্য পিপল, দ্য PEOPL, পিপল, ছিল না ইংলিশ কি, হ্যাড নট অথবা ডিড নট, Did not have. হ্যাঁ, ডিড নট হ্যাভ। প্রশ্ন করো, কি ছিল না, কি ছিল না, আগ্রহ কি ছিল ছিল না। না? Mass কি interest. তেমন আগ্রহ ছিল না বা খুব বেশি আগ্রহ ছিল না, তাই না? তাহলে পিপল ডিড নট হ্যাভ, তাহলে কি ছিল না বলতে পারি? Mass interest. মাস ইন্টারেস্ট, ভেরি মাস ইন্টারেস্ট, আমরা জানি MUC, মাস ইন্টারেস্ট, INTEREST। আমি জানি তোমরা যারা অনেকে ইন্টারেস্টেড লিখছো, পিপল আর নট, আমি এটাও দিয়েও লিখবো ইন্টারেস্ট। এরপরে এরপরে কি আছে বলো, পিপল ডিড নট হ্যাভ মাস ইন্টারেস্ট ইয়ার প্রতি, কিসে, ইন উপজেলা পরিষদ ইলেকশন, তাই না? ইন অথবা অ্যাবাউট, কোনো সমস্যা আছে? অ্যাবাউট অথবা ইন দিলে কোনো সমস্যা? UPAZ, ইন উপজেলা, জেলায় কটা লেখে, জেলায় গেলে থার্ড টুয়ার্ডস ইউজ করা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুয়ার্ড। দাও দাও, আরে এগুলোর জন্য আমি, এগুলোতে সমস্যা নেই, তুমি এটার জন্য নাম্বার কাটবে না। উপজেলা পরিষদ ইলেকশন, ELECTION, ইলেকশন। তারপরে এর আগে কি আছে বলো, এর আগে উপজেলা পরিষদ নির্বাচন, এটা 4 উপজেলা ধাপে পরিষদ চার নির্বাচন, ধাপে এরপর অনুষ্ঠিত। 4 ধাপে অনুষ্ঠিত। তাহলে 4 ধাপে, তাহলে হেল্ড ইন 4 phases, HELD, হেল্ড ইন FOUR, 4 phases, PHASES। আজকের ক্লাসে পড়ছো এই হেল্ড ইন 4 phases, কোন ফ্রেজ বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই হেল্ড দ্বারা কাকে বোঝানো হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কিভাবে করব? Sir, which are held in Chief. 4 phases. Which Which was are held in 4 steps, তাই না, 4 phases। আমার কথা বুঝছো কিনা? তো আমি আরেকবার তোমাদেরকে একবার একটু লাইনটা দেখো, আমি প্রথমে এই বাক্যটাকে আমি নিজের মতো করে একটু সাজাই নিচ্ছি। আমি অবিকল যেভাবে আছে এভাবে করে দেখাবো। আমি বললাম যে ভোটার উপস্থিতির হার থেকে এটাই ধারণা করা যায়, এটা ধারণা করা যায় যে, তাহলে ইট ক্যান বি আন্ডারস্ট্যান্ড, ইট ক্যান বি আন্ডারস্টুড, ইট ক্যান বি রিয়েলাইজ, অ্যান্টিসিপেটেড, অ্যাজিউমড, দ্যাট, দ্যাট দিয়ে পরের বাক্য চলে গেলাম, 4 ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে জনগণের তেমন আগ্রহ ছিল না। তুমি দেয়ার দিয়ে শুরু করতে পারো, দেয়ার ওয়াজ নো ইন্টারেস্ট অফ পিপল, এটা দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। অথবা পিপল দিয়ে সরাসরি সাবজেক্ট দিয়ে করতে পারো, পিপল হ্যাড নট অথবা ডিড নট হ্যাভ মাচ ইন্টারেস্ট অ্যাবাউট বা ইন
উপজেলা পরিষদ ইলেকশন হেল্ড ইন 4 phases, অথবা তোমরা অনেকে লিখছো যে পিপল ওয়ার নট মাচ ইন্টারেস্টেড, যেটা এই ধরনের যারা লিখছো কোনো সমস্যা নেই। এখন এখন তুমি বলবা যে তাহলে এটাকে আপনি তো ওই ওই এক বাক্যে তুমি রিলেটিভ প্রনাউন ব্যবহার করে আমরা তো ওই যে বলছি সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করে কাজটা করি। ওকে, অথবা দিয়ে লিখো, অথবা, অথবা, অথবা দিয়ে লিখো, অথবা, অথবা দিয়ে যদি আমি বলি আহ আহ বিষয়টি, তুমি বলতে পারো যে বিষয়টি কি বলো, ভোটার উপস্থিতি থেকেই অনুমান করা যায়। এটা হলো ওই যে এই যে ভোটার উপস্থিতি থেকেই বিষয়টা ধারণা করা যায়। ওই তোমরা যে তোমাদের মধ্যে কে যে একজন লিখছিল, যদি যা ফ্যাক্ট ব্যবহার করো, খেয়াল করে দেখো, অথবা দিয়ে লিখো, আমি অথবা দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতেছি। দা ফ্যাক্ট, এফএসিটি ফ্যাক্ট, বিষয়টা, দা ফ্যাক্ট। এবার বলো ফ্যাক্ট কোনটা, ফ্যাক্টটা কি, বিষয়টা কি বলো। জনগণের আমি ইন্টারেস্ট। হ্যাঁ, that দা ফ্যাক্ট, that the people বিষয়টা কি? হ্যাঁ, দ্যাট দ্য পিপল, that the fact that the people, তোমাদের ওই যে were not not much interested, INTERESTED, interested in the, interested কিনা, ইন অথবা অ্যাবাউট, তাই না? অ্যাবাউট এই কি ব্যাপারে বলো, উপজেলা পরিষদ হেল্ড ইন 4 phase, হেল্ড ইন 4 phases, এই পর্যন্ত PHASES phases। এবার বলো দা ফ্যাক্টের ভার কি, ফ্যাক্টের ভার কি দেবো? হ্যাপেন স্যার, হ্যাপেন। মানে না, ওই সহজে অনুমান করা যায়, বিষয়টা সহজে অনুমান করা যায়, ভোটার উপস্থিত থাকে। তাহলে এই ফ্যাক্টর ভার গুলো ক্যান বি, can be ক্যান, assumed. হ্যাঁ ক্যান বি এজিউম, ASSUMED, এজিউম কোথা থেকে বলো, ফ্রম, কি থেকে বলো, VOTERS, ভোটার প্রেজেন্ট, PRESENC, ক্যান বি এজিউম ফ্রম ভোটার অ্যাটেন্ডেন্স বা প্রেজেন্স, তুমি যেটাই বলো। তোমার কথাটা স্যার বোঝার চেষ্টা এখানে করো। স্যার এখানে ফ্রম দ্য ভোটার, ফ্রম দ্য প্রেসেন্স, মানে প্রেসেন্স অফ ভোটার, সেটা লেখা যাবে না? ভোটার প্রেজেন্স, প্রেজেন্স অফ ভোটার, অ্যাটেন্ডেন্স অফ ভোটার, বুঝছো না, টার্ন আপ, এরকম ধরনের শব্দ ব্যবহার করা যাবে, সমস্যা নেই। তাহলে দ্য ফ্যাক্ট ক্যান বি, দ্য ফ্যাক্ট ক্যান বি অ্যাজিউম ফ্রম ভোটার প্রেজেন্স, ফ্যাক্টটা কি, যে জনগণের কোনো আগ্রহ ছিল না। এইটা হলো অবিকল অনুবাদ। কিন্তু আমার বলো এইটা সহজ নাকি তোমার কাছে প্রথমে যে আমি ভাঙ্গা 2 বাক্যে একদম সেপারেট করে করছি, কোনটা সহজ মনে হয়? ভাঙ্গে স্যার। সহজ কথা, তুমি যত সহজ করতে পারো। হ্যাঁ, ওকে, পরের বাক্যটাতে আসো, পরের বাক্যটাতে। আচ্ছা, আচ্ছা, যে নির্বাচনটি প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন এবং ভোটের ফলাফল আগেই জানা, সেই নির্বাচনে আগ্রহ থাকারও কোনো কারণ নেই। ফাইন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি খাতায় লিখো, আগে টাইম দাও, নো আমাদের তাড়াহুড়া করার কোনো কিছু নেই। তাড়াহুড়া করার দরকার আছে, হ্যাঁ বা না বলো। 10টা বাক্য হৃদয় দিল দিয়ে বুঝবা, এরপরে দেখো যে তুমি নিজে করতে পারতেছো। যে নির্বাচনটি প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন এবং ভোটের ফলাফল আগেই জানা, সেই নির্বাচন। আগে চল।
আমি জানি কিছু শব্দে হয়তো ভুগতেছো, ওই শব্দটা রাইখে কাজটা করো। শব্দ তালাশ করে না পাওয়া একটা বড় সংকট, প্র্যাকটিসের কারণে পাও না, কিন্তু শব্দগুলো তোমার জানা আছে অবশ্যই। স্যার লিখছি, বলবো স্যার? দেখতেছি না, দেখতেছি না, কমেন্ট বক্সে লেখা দাও। ফাইন। ফাইন। শান্তনু ভালো করছি। জান্নাতুল হইছে, আর একটু রিফর্ম করা যাবে, আর একটু ইমপ্রুভ করা যাবে। ফাইন। অনিকা জাহান ভালো করছো তো। There is no causal relationship. বলো। শাহিদুল ভালো, ঠিক আছে, ওকে, অনুবাদ হয়ে গেছে। There is no reason to show interest in the election which is not competitive and which result is spoken. চমৎকার। সাইয়েদা মুফতি ভালো করছো। The election where is no place for competition and the result of vote is predefined. There is the election where there is so, কিন্তু the election, এই আহার ইলেকশনের ভার কই? ইলেকশনের ভার আমি বুঝাবে নাই। সাবজেক্ট দিছো দ্য ইলেকশন ফায়ার, আমি এটা সাবজেক্ট দ্বারা কিভাবে বুঝাবে না, ক্লজে সমস্যা আছে। বাকি সুন্দরবাদটা সুন্দর হয়েছিল। There is no reason to have interest in an election where there is no competition or ভালো করছো ইমরান। ইমরান, there is no reason of having interest in the election that is not competitive and the result can be okay. Fine. তো দুর্দান্ত, দুর্দান্ত, অনেক লিখছো জীবন। ওকে। To get interested, get দিল interested. There is no reason of having interest of the, ওকে, থ্যাংক ইউ। আমি প্লিজ, অনেকে মোটামুটি যাদের দেখতে পাচ্ছি এই পর্যন্ত। ওকে, এবার আমি আমি এবার দেখো, মোটামুটি তোমার সাথে আমারও মিলে যাবে, কোনো সমস্যা নেই। তো আমি তার সাথে এবার টিচারের পার্টে যাও। টিচারের পার্টে যাও। আমি কইছি যে আমি যেটা ক্লাস ব্যাক করে নিচ্ছি, সে নির্বাচনে আগ্রহ থাকার কোনো কারণ নেই, বুঝছো কিনা? সে নির্বাচনে আমি আমার মতো করে একটু ভাগ করে নিচ্ছি। তোমরা অনেকেই অনেকভাবে এটা অনেকভাবেই করে ফেলছি। তাহলে সে নির্বাচনে আগ্রহ থাকার কোনো কারণ নেই। তাহলে আমি যদি কোনো কারণ নেই, এটা যেটি প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন এবং ভোটের ফল আগেই জানা। ওকে, তাহলে আমরা কি নিব? কমেন্ট বক্সে দেখো, সরি বোর্ডে দেখাবার, বোর্ডে বোর্ডে দেখেছি। সে নির্বাচনে আগ্রহ থাকার কোনো কারণ নেই। তাহলে তাহলে আমরা কি করতে বললাম? তাহলে কোনো কারণ নেই কি দিয়ে শুরু করতে পারি? দেয়ার ইজ নো অথবা লিটল রিজন। নো অথবা কি বলো, লিটল রিজন। এটা হলো আমার কি, দেয়ার ইজ নো অথবা লিটল রিজন, মানে কোনো কারণ নাই। তো আগ্রহ থাকার, টু হ্যাভ, কি বলো, ইন্টারেস্ট, হ্যাঁ, টু বি ইন্টারেস্টেড, দুইটা লিখো। টু বি ইন্টারেস্টেড, INTERESTED, ইন্টারেস্টেড। আর কি টু বি ইন্টারেস্টেড দিবা, আর হ্যাভ দিলে কি দিবা? টু হ্যাভ ইন্টারেস্ট। টু হ্যাভ ইন্টারেস্ট, টু হ্যাভ, হ্যাঁ, INTEREST। ইন্টারেস্ট আর কি দেওয়া যায় ইন্টারেস্ট ছাড়া? অ্যাটেনশন, Sir, তাই না? of showing কিউরিয়াস, interest. হ্যাঁ, টু বি ইন্টারেস্টেড, টু বি কিউরিয়াস, CURO, কিউরিয়াস মানে কি, RIUS, কিউরিয়াস, তাই না? টু বি Sir, showing কিউরিয়াস, interest দিলে যায় না? হ্যাঁ, শো দিয়ে, শো দাও, সমস্যা নেই। টু বি কিউরিয়াস, টু বি অ্যাটেন্টিভ, তাই না? অ্যাটেন্টিভ দিলে কোনো সমস্যা আছে? টু বি অ্যাটেন্টিভ অথবা টু হ্যাভ অ্যাটেনশন, কোনো সমস্যা নেই, যেটা দাও। দেয়ার ইজ লিটল রিজন টু বি অ্যাটেন্টিভ, টু বি ইন্টারেস্টেড,
টু বি কিউরিয়াস যেটাই তুমি দাও ইন দ্য ইলেকশন, নির্বাচনে, ইন দ্য ইলেকশন, ইএলই সিটিআই ইলেকশন। এবার বলো, এটা হলো আমার একটা বাক্য বেড়ে গেছে। তাহলে সেই নির্বাচনে নির্বাচনটিতে আগ্রহ থাকার কোনো কারণ নাই, এটা আমি বের করে ফেলছি। ওকে, নির্বাচন কোনটা? নির্বাচন কোনটা? এবার হোয়ার হলো দিয়ে আমরা শুরু। সাবঅর্ডিনেট, যেটি প্রায়। তাহলে অনেকে হোয়ার দিয়ে করছো, কোনো সমস্যা নেই। আমরা এখন বললাম যে মানে যেটি প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন। তাহলে হুইচ হুইচ ইজ প্রতিদ্বন্দ্বিতাহীন কি বলছো? অনেকে অনেক সুন্দর অনুবাদ করছো। হুইচ ইজ Almost কম্পিটিশনলেস। uncontested. হ্যাঁ, অলমোস্ট Uncontested. আনকন্টেস্টেড, ফাইন। বা নন কম্পিটিটিভ বলতে পারো সহজে, কম্পিটিশন, PETITIV, নন কম্পিটিটিভ বা কিনা বলা আনকন্টেস্টেড। হ্যাঁ, আনকন্টেস্টমেন্ট। এন্ড আর একটা কি আছে? এবং আর একটা কি, যেটার ভোটের ফল আগেই জানা নাকি? এবং ভোটের ফল আগেই জানা। তাহলে ভোটের ফল আগে জানা কি? দা রেজাল্ট অফ দা ভোট and the result of the vote, রেজাল্ট অফ আর আউটকাম দেওয়া যায়, তাই না? আউটকাম বলা যায় না? আউটকাম দ্য ভোট Yes, sir. ইজ স্যার দা ভোট ইউজ না করলেও তো সমস্যা নেই। ভোট ইজ অলরেডি অলরেডি নোন, অলরেডি নোন ছাড়া আমরা তো গরিবের শব্দ নোন দিছি, আরো কয়েকজন অলরেডি নোন ছাড়া কি লিখছো? Predetermined. প্রিডিটারমাইন্ড। চমৎকার শব্দ ব্যবহার করছে, এটা বলতেছিলাম। স্যার অ্যাজিউম প্রিডিটারমাইন্ড, দিছি, ক্যান বি অ্যাজিউমড, হ্যাঁ, অ্যাজিউম বিফোর। অনুমিত। হ্যাঁ, রেজাল্ট অলরেডি ফোরকাস্টেড। তারপরে মানে তোমার এন্টিসিপেটেড। তারপরে কি বলো, প্রিডিক্টেড, তাই না? প্রিডিটারমাইন্ড, DETERMINED। ফাইন, ওকে। তারপরে 3 নম্বর শেষ, তাই না? তাহলে বাক্যটা একজন, তাহলে দেয়ার ইজ লিটল রিজন টু বি ইন্টারেস্টেড, টু বি কিউরিয়াস, টু বি অ্যাটেন্টিভ, টু হ্যাভ ইন্টারেস্ট, টু হ্যাভ অ্যাটেনশন, হচ্ছে কিনা? ইন অ্যান ইলেকশন which is which has no competition বা which is competitionless, তোমরা অনেকে লিখো competitionless, তাও এইভাবে। and the result of and the result is already কি বলো, predetermined, assumed, তাই না? ওকে, এরপরে পরের বাক্যটা। স্যার অফ দা ভোট না লিখলেও তো সমস্যা নেই। কিচ্ছু সমস্যা নেই, এগুলো তুমি মূল বাক্যটা পড়ে তোমরা যা লিখছো সবার অনুবাদ হয়েছে। কেন আমি বলি, তুই একটা গ্রামাটিক্যাল ছোটখাটো সিলি মিস্টেক ছাড়া তুমি ভাবটা ফুটে তুলতে পারছো। আচ্ছা, তবে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য উল্লফন নাকি? উচ্চারণটা কি একদম বলো? উল্লফন, উল্লম্ফন। উল্লম্ফন, উল্লম্ফন, হ্যাঁ, উল্লম্ফন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ফাইন, ওকে। তাড়াতাড়ি, আর 2টা বাক্য আছে, এই 2টা বাক্য দিয়েছে। তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য উল্লঙ্ঘন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বাক্যটাকে সাজাও, তাহলে অনুবাদ করতে সুবিধা হবে।
এটাতে অনেকে ভুল করার সম্ভাবনা আছে, তুমি একটু ঠান্ডা মাথায় যাই না, তাড়াহুড়ো করো না। আজকে এই এই লাস্ট একটা বাক্য দিয়ে শেষ করে দিচ্ছি। স্যার বাক্য সাজাতে একটু প্রবলেম হয়, এটা কিভাবে সলভ করতে পারি? আমি কি টাইম দেবো এটাতে, মানে এটা রেখে দেবো? আমি চাচ্ছি যে তোমরা নিজেরা করো, মানে সময় নিয়ে করো। আর একটা বাক্য দেই, এটা তুলে আমি একটা খাতায় রেখে দাও, নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করি। তাড়াহুড়ো করো না, বের করতে পারলে মনে করবো যে তুমি এটা আবিষ্কার করতে পারছো। জি স্যার, এটাই করুন। রেখে দাও, তাড়াহুড়ো দরকার নেই, তাড়াহুড়ো করলে তো আমি বলে ফেলতেছি। আহ, আমি যেটা তোমরা যদি আমার ক্লুটা নিতে চাও তাহলে একটু ইয়ে করে নাও। আমি কিন্তু একটু তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, আমি যেভাবে করবো, ঠিক আছে? তবে আমার স্ক্রিনশটটা পরে দেখো, তুমি খাতা যেটা লিখছো সেটা আগে করো। ওকে, স্ক্রিনশট দিছো? ঠিক স্যার। যখন তুমি একদমই কোনো মতেই কারবার করতে পারতেছো জি না স্যার। তখন এটাতে যাই। ওকে, আহ এরপরে হলো ট্রান্সপারেন্সি, লাইনটা পড়ো। এটা কত নম্বর? সিরিয়াল রাখতেছো কিনা আমাদের কেউ? স্যার এটা 56। 56। হ্যাঁ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করে। এই বিশ্লেষণ করিয়া এটা কোন নিয়মে যাবে কেউ বলো তো আমারে? স্যার পার্টিসিপেলের নিয়মটা হবে এখানে। হুম, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। যেসব তথ্য উত্থাপন করেছেন তাতে দেখা যায় আহ, গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে তারা সংসদ সদস্যদেরও পেছনে ফেলেছেন শব্দটাতে অনুবাদ করতে হয়তো একটু তোমার সমস্যা হতে পারে। আচ্ছা, এটা কি স্ক্রিনশট দিছো না লিখছো? লিখতেছি। ওকে, লেখানো লেখানো বা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, অনেক অনেকক্ষণ হয়ে গেছে তার। স্ক্রিনশট দিছো? হ্যাঁ বা না বলো। জি স্যার। দিছো, স্যার দিলে স্ক্রিনশট দিয়েছে। দিছো, দেওয়ার পরে এটা তুমি নিজে নিজে করবা। যদি তুমি মানে কোনো মতে হাসাইতে না পারো তাহলে আমি কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি যে আমি কিন্তু অলরেডি এভাবে ভাঙছি, আমার ভাঙার সিস্টেমটা দেখে নিও। কিন্তু এটা পড়বা, নিজে যখন কোনো মতে পারতেছো না তখন তুমি এটা আমারটাতেই করবা, এই যে ভাইয়া ভাইয়া আমি করছি। প্রথমে প্রথমে কি আমার এই কৌশল দেখবা নাকি প্রথমে ইয়ে করবা, নিজে নিজে করবা? প্রথম ট্রাই করবো স্যার। নিজে ট্রাই করবা। এরপরে উপজেলায় এ সময় 3 গুণের বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। উপজেলায় এ সময় 3 গুণের বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। স্ক্রিনশট দাও। ডান স্যার, স্ক্রিনশট। আমার কৌশল দেখো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ডান। তো ঠিক আছে, নেক্সট ক্লাস যদি স্যার না নেয় তাহলে আমার হবে। আর একটু মানে আমরা কি একটু ইমপ্রুভ করতেছি কিনা বলো, মানে একটু আপার লেভেলে যাচ্ছে কিনা বা মিলতেছে কিনা, হচ্ছে কিনা, অনুবাদ করা সম্ভব কিনা, শব্দ জি সম্পর্কে স্যার। বলো না, টেনশন নিও স্যার না। স্ক্রিনশট সব- দিতে জি গিয়ে স্যার, সম্ভব মনে অফ হয়ে ইনশাল্লাহ। গেছে, আরেকবার যদি একটু দেখাবেন। স্যার একটু ওই যে দাঁড়াও, ক্লোজ ভাঙাটা যদি একটু কাইন্ডলি বলতেন, বাংলা ক্লোজ ভাঙতে দাঁড়াও, সমস্যা এই হচ্ছে স্যার। এই ধীরে ধীরে, মানে এখন তো আমরা একটা পর্যায়ে আসছি, তোমরা যদি আমার কিছু আর একটু সুযোগ করে দাও যে আরো কিছু ক্লাস এখানে বাড়াই নেন তাহলে আমি ইয়ে করতে পারো। যখন আরো এই 4-5টা ক্লাস করলে আরো 2টা ক্লাস করো, দেখবা যে তুমি ক্লজ ভাঙ্গাও। এই যে এই যে 4টা বাক্য দেখাইতেছে না, 4টা বাক্য তো দেখবা যে তোমার একটা মানসিক বিকাশ করবে, আমার বিশ্বাস। দেখবা যে প্রথম বাক্যটা পাইলে দেখবা যে তুমি নার্ভাস হয়ে গেছো। তো প্রথমেই কাজ হলো যে আমরা যেহেতু আমি একদম বিগিনার, এখানে অনেকে একদম অবিকল অনুবাদ করে ফেলছে, আমি দেখছি, স্যার আলহামদুলিল্লাহ, এটা ভেরি গুড সাইন। মানে স্যার ওরা আগেরটা সেন্টেন্সারে করলাম অনুবাদ স্যার, করে একটু ফেলছে। দেখিয়েন স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগেরটা করলাম স্যার, একটু দেখিয়েন। আচ্ছা, ইয়াতে দিয়ে রাখো, ক্লাস শেষ করতেছি, যাওয়ার পরে দেখবো। হ্যাঁ, তো তোমরা এই যে আমি আবার আবার আগামী ক্লাসটা এরকম ভাইয়া ভাইয়া একদম বড় বাক্য, আরো আমি আগামী ক্লাসটা তো এইভাবে রাখবো, একদম বড় বাক্য দেখলে তোমার খারাপ লাগবে, ওইটা আমি ভাইয়া ইয়া করবো। হ্যাঁ, দেখবো যে ভাইয়া ভাইয়া কিভাবে করতেছি। এই আগামী ক্লাসটা পুরাটাই প্র্যাকটিস সেশন, অন্য কিছু না। নতুন নিয়ম কিচ্ছু নাই, সাবজেক্ট প্লাস ভার প্লাস কাকে কি কোথায় কখন কিভাবে, নোট 1, 2, 3, 9, আর কোনো নিয়ম নাই। বুঝছো কিনা বিষয়টা? আর বাকিগুলো তুমি পারবা। নোট 1 আগে একটু নিজের মতো করে ভাঙিয়ে ফেলো, তারপর হলো নোট 2 তে সাবজেক্ট প্লাস ভার্ব কাকে কিতে যাও, নাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এসে শুরুর দিকে যাও, দেখো এত কিছু নেই।
স্যার এই শেষের বাক্যটা কিছুটা আরেকবার দেখালে একটু ভালো হতো। শেষের বাক্যটা এর আগে আমার একটু আশা দাও। মানে আমি পারতেছি কিনা, মানে আমি আশা জাগাইতে পারতেছি কিনা বলো। জি স্যার, জি আজকে স্যার। যেভাবে স্যার ভাঙে ভাঙে স্যার ক্লাসটা করা হলো এইভাবে আর ঠিক আছে ইনশাল্লাহ। বাড়ায় দিলে স্যার ভালো ওকে, হবে। ঠিক আছে, আগামী ক্লাসটা পুরাটাই থাকবে। ঠিক অনুবাদ আমরা রিট্রান্সলেশনও সেইভাবে যাবো, এভাবে করে। রিট্রান্সলেশন সবচেয়ে কঠিন এখানে, তারপরে সামারিও প্র্যাকটিসে যাবো, প্রত্যেকটা টপিকে ক্লাসে এরকম ইনশাল্লাহ ইয়াতে নিয়ে আসবো। ওকে ইনশাল্লাহ। ট্রান্সলেশন হ্যাঁ, করতেছে, একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ মানে পাড়া ভোকাবুলারি ভুলে যাচ্ছে। পারা ভোকাবুলারি পারবা না। যেমন ধরো এই যে কোনটা পারতেছো না, আমি বলি ধরো জনপ্রতিনিধি, ইংলিশ মনে নাই তোমার, আমি বলি কি কি হইতে পারে তোমার সংখ্যাটা বলি আমি। এরপরে ধরো তুমি আছে না ওই অবিশ্বাস্য উল্লক্ষণ, উল্লঙ্ঘন তো শেষ করে ফেলবে তোমার। এই যে এখন তো পারবা ইনশাল্লাহ, এখন আর ওইটা সমস্যা নেই, দেখে এখন তো একটু মাথা অলরেডি গোলাই গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে অলরেডি উল্লক্ষণটা কিন্তু আমি অলরেডি স্যার বৃদ্ধি বলে চিন্তা করে রাখছি যে এটা ইনশাল্লাহ সমস্যা নেই। এরপরে কোন স্যার জায়গায় ওটা জনপ্রতিনিধি। রাইজিং রাইজিং দিলে হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে এখন স্যার, উল্লঙ্ঘন মানে তো লাভ স্যার এই বোঝায় না স্যার, ক্ষেত্রে স্যার জাম্প কিভাবে হলেও তো। একটু উন্নতি করা যায় স্যার? একটু যদি আগে থেকে একটু বলতেন তাহলে স্যার ওইভাবে একটু প্রিপারেশন নিতাম। পরীক্ষার তো আর বেশি সময় নাই। আচ্ছা টেনশন নিও না, এই ক্লাসগুলোতে থাকো, দেখবা যে হ্যামারিং এ ঠিক হয়ে যাবে। এখন তোমার প্রত্যেকটা কিন্তু এই যে আমি দিতেছি পারতেছো না, এটা হ্যামারিং, তোমার ভিতরে একটা ইয়ে চলতেছে, ঘাত প্রতিঘাত চলতেছে। এবার আমি করতেছি এইভাবে করে, স্যার তুমি আরো কিছুটা ক্লাসে ইমপ্রুভ করো তারপরে ইনশাল্লাহ। স্যার এরপরে আমি রেগুলার, মানে খুবই এরপরে সহজ সহজ ভোকাবুলারি গুলো পারতেছি না, এবং এটার পারতেছো না কারণে মানে খুবই মানে হ্যাঁ হ্যাঁ, এই জন্য এইটা থেকে মাথা উত্তরণের খাচ্ছি। একটাই ওয়ে আমি বলছিলাম যে ওই যে তোমরা ইয়া করো, কি বলে না, ওই যে মানে গুরুত্বপূর্ণ রচনাগুলো পড়ো, ইংলিশের কমন ভোকাবুলারি যেন যেন রিচ করতে স্যার পারো। কমতেছে এটা ওইটা স্যার, কিছুটা কমতেছে স্যার, শুরুর আস্তে দিকে আস্তে বেশি আস্তে, ছিল স্যার। আরে প্র্যাকটিস তো নাই, কত বছর ধরে প্র্যাকটিস করি নি তুমি, বুঝছো? জি স্যার। তুমি নিশ্চিন্তে থাকো, পরীক্ষার আগে হয়ে যাবে। আর আমি ক্লাস শেষ করার পরে অনেক উন্নতি ধরো, হয়েছে। এই শোনো, আমার রিটার্ন ট্রান্সলেশন ক্লাস শেষ, রিট্রান্সলেশনে গেছি, ট্রান্সলেশনে প্র্যাকটিস চলবে। ওই আমি গ্রুপে এরকম দিয়ে দেবো আর কি, ওই বঙ্গবন্ধু এরকম দিছি না, এরকম দেবো। তোমরা ওইটা দেখে দেখে একটু রেগুলার রাখবা আর কি। ঠিক আছে? হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। হুম, ট্রান্সলেশনটা স্যার আহ, হুম, the candidates who are competing for the chairman এই যে দেখো, জেবিন যেটা করছো, দেয়ার এফেক্ট এন্ড আনবিলিভেবল ইনকাম। আমার দা ক্যান্ডিডেটস এর ভার কই, তুমি আমার দেখাই দিবা ক্যান্ডিডেটস এর ভার। জেবিন যেটা লিখছো, জেবিন ক্যান্ডিডেটস এর ভার খুঁজে পাইনি আমি। এরপরে হলো দ্য আনবিলিভেবল ইনক্রিজ অফ দ্য হ্যাজ টেকেন অ্যাটেনশন বল, তাও তো সামলাই দিচ্ছ। ঠিক আছে, একজনের নাম হলো 01773। থ্যাংক ইউ সো মাচ, নাম তো চমৎকার। এইরকম এইরকম নাম তো আমি মানে জীবনে দেখে নেই। আচ্ছা, ওকে, বাট দ্য আনবিলিভেবল। ওকে ঠিক আছে, আগামী ক্লাসে আসো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো দেখবা যে স্যার আর একটা কথা বলতাম স্যার। হুম, স্যার বলো। প্রথম সেটা দিকে হচ্ছে যে স্যার আমাদের এই যে প্যাসেজ সলভিং স্যার ক্লাস তো স্যার হচ্ছে না, তো পরীক্ষার আরে তো বেশি টাইম নেই। যদি শোনো, এটা আস্থা রাখো না, একটু আস্থা রাখো। তুমি যদি পরীক্ষার আগের রাতে বলি তুমি পরীক্ষা দিয়ে ভালো করবে, টেনশন নিও না, প্যাসেজে ভালো করবা, এত টেনশন করতে আছে বলছি। আস্থা রাখো, পড়া লাগবে। মানে জি শুধু স্যার। যেমনি যেমনি যাইতেছে এইভাবে রাখো। ঠিক আছে, যেহেতু ভালো করবা বলছি, কৌশল অবলম্বন করলে ভালো করবা ইনশাল্লাহ। ডোন্ট ওয়ারি। ঠিক আছে? ইনশাল্লাহ স্যার স্যার। প্রথম দিকে আসসালামু যে আলাইকুম। গ্রামারটা, স্যার এখানে একটু সমস্যা হচ্ছে। সাবঅর্ডিনেট ক্লজে কখন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসাবো বা কখন ফুল ও, স্টপ বসাবো প্রিন্সিপাল এটা ক্লজ একটু। একবার, প্রিন্সিপাল ক্লজ হলে প্রিন্সিপাল ক্লজ এরকম, প্রিন্সিপাল ক্লজ যদি অ্যাসার্টিভ ফুল স্টপ, প্রিন্সিপাল ক্লজ যদি ক্যান ইউ টেল মি, এটা প্রশ্নবোধক চিহ্ন। আর আই আই ওয়ান্ট টু টেল ইউ, হ্যাঁ, হোয়ার হি লিভ, এটা ফুল স্টপ। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ ফুল স্টপ, প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ফেরত আসছে। দেখি আগামী ক্লাস স্যার না নিলে স্যার না নিলে আমি ক্লাস নেবো। বাট দ্য রাইজিং অফ দ্য ওয়েলথ এন্ড ইনকাম অফ দ্য competitors for the post has taken attention of all. ভালো করছে ইমরান, ইমরান ঠিক আছে, যাও ঠিক আছে। বাক্য সাজাতে সমস্যা গেছে, সেক্ষেত্রে এই যে দেখবা স্ক্রিনশট দিয়ে রাখছো তো, কেমনি আমি বড় বাক্য শুরু করে ফেলছি, দেখি সমস্যা হবেই। এজ এ বিগিনার অবশ্যই সমস্যা হবে, কিন্তু ইমপ্রুভ করতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ে অফ এন্ডিং, কমন ভোকাবুলারি, রেগুলার ভোকাবুলারি পড়ো। পত্রিকাটা বাংলা পত্রিকা পড়া বন্ধ করে দাও, যদি চোখ বুলাইতে হয় ইংলিশটা চোখ বুলাও একবার হলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম